স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই এর চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় নত জানুতা নয়, হোক পাল্টা প্রতিক্রিয়া। আলোচনা শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। একটু বিষয়টা যদিও খেলায়, কিন্তু বিষয়টা এখন রাজনীতি কূটনীতি ছাড়িয়ে ভারতের সাথে এখন ক্রীড়াঙ্গনে আমাদের যে এক ধরনের সংকট এবং টানাপোড়েনের জায়গা। টি-20 বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ও এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা এই কারণে যখন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার, এবং এই বিষয়ে সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন আইপিএল যেন সম্প্রচার হয় সেই উদ্যোগটা নেওয়ার কথা ভাবা হচ্ছে, চিন্তা করছে সরকার। তথ্য উপদেষ্টা বলছেন চুপ করে বসে থাকার আর উপায় নেই, একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। আমরা কি প্রতিক্রিয়া দেখাতে অনেক বেশি দেরি করে ফেললাম কিনা, আর কি কি প্রতিক্রিয়া দেখানো উচিত? দেরি করে ফেলিনি। আমি মনে করি মুস্তাফিজ সম্পর্কে যা যা করা হয়েছে এর আগেও, মানে ভারতের সাথে তো আমাদের এটাই প্রথম না, এটা খেলাকে কেন্দ্র করে, খেলা সামনে আছে। আসলে এটা একটা, আমি এভাবে যদি বলি, এটা আসলে হিন্দুত্ববাদের সংকটটা আমাদের না, তাদের সংকটে স্পিল ওভার হচ্ছে, সেটা আমাদের গায়ে এসে পড়ছে, আমাদেরকে কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। এর আগেও যত ঘটনা ঘটেছে, ভারতের সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে, আমাদেরকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে। কারণ হলো এই প্রথম আমরা বহু বছর পর একটা সার্বভৌম রাষ্ট্রের মতো আচরণ করছি। আমরা অনেক অ্যাগ্রেসিভ কিছু করছি তা না, মানে হাসিনার সাথে তুলনা করলে মনে হয় আমরা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি না। আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা সার্বভৌম দেশ, যা যা করার কথা। আমি ছোট হতে পারি, মানুষ কম হতে পারে, আমার টোটাল অর্থনীতির সাইজ ছোট হতে পারে, কিন্তু আমি আসলে আমার এই জায়গাগুলো ছাড়বো না। সো এই সংকট আসতে থাকবে। আমি এটাকে এভাবেই আসলে রিড করতে চাই। যেমন ধরুন, আমার বক্তব্যটা এরকম, আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে এরকম যে কোনো আইডেন্টিটি পলিটিক্স, এবং ভারতের এটা শুধুমাত্র এখন রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় না। বিজেপি আদতে একটা ফ্যাসিস্ট দল, এটার যে মাদার অর্গানাইজেশন আরএসএস ঘোষিতভাবে ফ্যাসিস্ট। সে মুসলিনি ফ্যাসিস্ট দল তৈরি করা দেখে ইন্সপায়ার্ড হয়ে যে এটা তৈরি করেছে সেটা নিজে বলে। সো এই সংগঠনগুলোর প্রবলেম কি? এই সংগঠনগুলো আমি মানে দানবের খাবার লাগে। আমি একটু খেলা থেকে বাইরে গিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এরকম, ধরুন আপনি বাবরি মসজিদ সেই জায়গায় রাম মন্দির বানিয়েও ফেলেছেন, মানে কোর্টকে নিজের কবজায় নিয়ে একটা কোর্ট একটা উদ্ভট রায় দিল, আপনি বানিয়ে ফেললেন। আচ্ছা, এটা তো শেষ হলো, এবার কি করবেন? এবার বানারসে একটা জ্ঞানবাপী মসজিদ আছে, এবার এটাকে ধরেন, এটার সাথে একটা মন্দিরও আছে, যে ঠিক আছে একদম পাশাপাশি, খুব ইন্টারেস্টিং, একদম একই প্রেমিসেসে একটা মসজিদ এবং একটা মন্দির, ওটাও নাকি মন্দিরের উপরে হয়েছে, এবার ওটা ভাঙো। আচ্ছা, ওটা ধরলেন, ভাঙলেন কোনোদিন, পরবর্তী ভাঙার জিনিসটারও আয়োজন শুরু হয়েছে, সেটা হচ্ছে তাজমহলও মন্দিরের ওপরে আছে, এবং তাজ স্টোরি নামে সিনেমা বানিয়ে রেডি হচ্ছে। সো আপনি একটার পর একটা আরও কট্টর কিছু করতে হবে। একইভাবে এখন বাংলাদেশের সাথে আপনি যখন করছেন একজন হিন্দুর মৃত্যুকে কেন্দ্র করে, এটা একটা বিভৎস ঘটনা, যাকে পিটিয়ে এবং পরে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি প্রথমে হাই কমিশনের সমস্যা করতে থাকলেন। এরপর মুস্তাফিজ কেন? কারণ মুস্তাফিজ হলো কলকাতার প্লেয়ার। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে এই বছরের মার্চ এপ্রিলে, সুতরাং আপনি এখানে একটা উত্তেজনা তৈরি করতে চান। এতে আপনার ক্ষতি হলে ক্ষতি, ধরুন আইপিএল যদি বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ হয়ে যায়, ভারতের বিরাট লস আছে, কিন্তু ওর তো রাজনীতির হিসাব আছে। ধরুন তাজমহল ভেঙে ফেললো, তাজমহল একটার ভ্যালু এবং সেটা দিয়ে তার ইনকাম যদি আপনি চিন্তা করেন, ভারতের ব্র্যান্ডিং চিন্তা করেন, কিন্তু তার সাথে ভেঙে ফেলে যদি সে তার রাজনীতি দাঁড় করাতে পারে, সেটা করবে। সো আসলে এটার একটা বহিঃপ্রকাশ। আর আমাদের জায়গা থেকে সরকার সোফার যা করেছে আমি মনে করি অ্যাডিকুয়েট হয়েছে। প্রচার এটা বন্ধ করা এবং দল না পাঠানোর যে সিদ্ধান্ত, এভরিথিং ইজ ওকে। এখন ভারত যদি তার জায়গা থেকে নমনীয় কোনো আচরণ করে, সেই ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু অনমনীয় আচরণ করার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে ফ্যাসিস্টদের আবার এই জিনিসটা থাকে যে তারা ভীষণ শক্তিশালী, তারা শত্রু দেখায়। পাকিস্তান, চায়না, এদিকে বাংলাদেশ শত্রু হয়ে গেছে, এবং আমি মোদি প্রথম দিকে বলতো তার নাকি 56 ইঞ্চি বুকের ছাতির একজন নেতা আছে আমার, স্ট্রং লিডার। তো তারা খুব বেশি নরম হবে বলে আমার মনে হয় না। সো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, এবং আমার একটা কাট অফ পয়েন্ট আছে, সেটা হলো এপ্রিল আমাদের নির্বাচিত সরকারও আসবে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আসামে তারা তো ভালো অবস্থায় আছে, কিন্তু পশ্চিমবঙ্গে খারাপ অবস্থা। সো বর্ডারে যতদিন উত্তেজনা ধরে রাখা যায়, সেটা তাদের এই নির্বাচনের জন্য ভালো হবে। এই বছরেই অবশ্য আবার তামিলনাড়ু এবং কেরালাতেও নির্বাচন আছে। তো ওই যে বললাম, মানে যতদিন ভারতে বিজেপি ক্ষমতায় থাকবে, যতদিন তার এই আইডেন্টিটি পলিটিক্স থাকবে, সেটা করবে, এবং আমাকেও না কোনো রকমভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে।
জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এই যে আমাদের যে প্রতিক্রিয়া এবং ডাক্তার জাহিদুর রহমান যেটা বলছিলেন যে এই সংকট আসতে থাকবে যতদিন বিজেপি ক্ষমতায় আছে, এবং তার যেই সংখ্যালঘু নিয়ে যে ট্রাম্প কার্ড খেলা নিয়মিত ভিত্তিতে। না, একটা তো দেখেন, আমরা হয়তো চলতি কথায় বলি এবং সেটা সাধারণ মানুষও এটা বিশ্বাস করে, সেটা হচ্ছে এই খেলাধুলা অনেক কিছুকে রাজনীতির ঊর্ধ্বে রাখা দরকার। এবং একটা সময় ছিল না তা না, ছিলই। এবং এইটা তো যে যেই রাজনীতি করুক না কেন, এই জায়গায় যার ভালো লাগা ভালোবাসা, যে যে জায়গায় সেইটাই তো সে এনজয় করতো, এইটা ছিল। কিন্তু অনেক দিন ধরে সেটা নাই, এক এক জায়গায় তার এক একটা রূপ। কিন্তু আপনি যে ঘটনাকে সামনে রাখলেন, ওইটাকে বিশ্লেষণ করতে গেলে এটা আগেই দেখতে হবে যে ভারতের শাসক গোষ্ঠী কে। সুতরাং তার উপরেই কিন্তু তার ভূমিকাটা অনেক নির্ভর করে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এটা আলোচিত হয়েছে বলে আমি খালি রিপিটই করলাম। এবং এইটা সে তো হিন্দুত্ববাদী সরকার, কে না জানে, এবং তাকে এটা খুবই কারেক্টলি অ্যাড্রেস এক করেছে। সেকেন্ড একটা জিনিস যোগ করি, খুব ইন্টারেস্টিং। শশী থারুর গতকাল বলছে, আচ্ছা এখানে যদি লিটন দাস বা সৌম্য সরকার থাকতো কি করতো? প্রসঙ্গ বলি যে কারেক্টলি অ্যাড্রেসড হয়েছে যে তারা তাদের আগামী নির্বাচন, মানে ক্ষমতাকে প্রথমে দীর্ঘায়িত করতে হবে, সে যে কোনোভাবে। এবং সেটা দুইটা জিনিস আছে, খালি আমি একটা তাদের ধর্মীয়টা বললেও এটা আংশিক বলবো, তার সাথে আছে ওই দেশের যে শাসক গোষ্ঠী, বড় লোক, তার যে কি বলে যে মানি পাওয়ার, তাদের ক্ষমতাধর লোক। এবং এই যে বাংলাদেশের উপরে যে তার তো ব্যবসা বাণিজ্য, এই যে আদানি সহ অন্যান্য, তারই শাসক মানে স্বার্থ রক্ষাকারী দরকার। একটা হচ্ছে ধর্মীয় লেবাস, আর একটা হচ্ছে প্রধানত যে একটা পুঁজিপতিদের স্বার্থ রক্ষার ক্ষেত্র হিসেবে তারা জায়গাটা করতে চায়। তো এখন তাদের সামনে বাংলাদেশকে যে ঘটনাবলী, অনেক কিছু কিন্তু তার অনুকূলে যাচ্ছে। কোনটা জানেন? ওই যে যেটা মানে পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে যে কোনোভাবে সে অনেকদিন ধরে ঘোষণা করেছে, এবারও সে ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গকে সে তার দখলদারিত্বের জায়গায় রাখবে। এবং আমি অনেক কথা হয়তো সময় নাই বলে বলছি না, গত নির্বাচনে ওখানে একটা জাস্ট ছোট্ট কথা বলি আর কি। গত নির্বাচনে ওইখানে সিপিএমের পশ্চিমবঙ্গের প্রধান, তিনি আমাদের ছাত্র আন্দোলন থেকে আমাদের পরিচয়, এক ধরনের ব্যক্তিগত বন্ধুত্বও বটে। আমি জাস্ট আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান আগে যখন গেলাম একটা ব্যক্তিগত সফরে, আমার স্ত্রী সহ, ওর সাথে একান্ত একটা পারিবারিক কথা হলো, আমাকে ডেঞ্জারাস তথ্য বললো। এটা আমি একটা অন এয়ারেই বলতে পারি। বলল যে তাকে হারানোর জন্যে, বলে যে দেখো আমাকে হারানোর জন্য আমার দেশের যে মৌলবাদী, তাদের ভাষায় তো মৌলবাদী বোঝেন যে ওই হিন্দু ধর্মের লোক, এইটা যেমন করেছে, বলে তোমার দেশের লোকজনও এসেও তারাও, আমি কমিউনিস্ট, আমাকে হারানোর জন্য ওই দেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। এবং তাকে ট্রিট করার পরে, আমরা চিহ্নিত করার পরে স্থানীয় পুলিশ তাকে ধরে নাই। তারপরে বলল নাম ঠিকানা সহ আমাদের স্থানীয় যখন ধরে নাই, আমি যখন এটা বলেছি তখন বলছো ওকে ধরছি, তখন তাকে আর খুঁজে পাওয়া গেল না। এবং কেন সেলিমকে ভোট দেবা না, এরকম 22 পয়েন্ট রেডি করে, সে তো এখানে সংখ্যালঘু, কিন্তু যেহেতু ওইখানকার সিপিএমের প্রধান এবং নানাভাবে সামনে আসছিল এই রকমের। তার মানে বলছি যে একদিকে শাসক গোষ্ঠী ওইখানকার, এবং বিজেপি যে কোনোভাবে পশ্চিমবঙ্গে এটা করতে চায়, সে কিন্তু উত্তেজনা রাখবেই 100% নিশ্চিত করে আমি বলছি। আপনি আমাদের দেশের নির্বাচন শেষ হলেও এটা হবে না যতক্ষণ পর্যন্ত তার নির্বাচন না হচ্ছে, এইটা রাখবে। কিন্তু যে আলোচনাটা, সেইটা একটা পরিষ্কার করে বলি, অবশ্যই আমাদের দেশকে তার গার্ডস ঠিক রেখে তার ভূমিকা রাখতে হবে। কারণ আমরা বরাবরই বলে আসছিলাম যে আমরা নিশ্চয়ই পাশের দেশ, অন্য জায়গায় নিশ্চয়ই বন্ধুত্ব চাইবো, কিন্তু চাইবো কি সমমর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, যার যার অধিকারের সেইটা ভিত্তিতে। কিন্তু এইবার যে কাজটা তারা করলো, এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি, কারণ আমি হয়তো অত খেলাধুলো, অত খবর অত রাখি না, ব্যক্তিগতভাবে সেটা দুর্বলতা বলতে পারেন, কিন্তু সাথে সাথে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে আমি ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি অবশ্যই তারা যদি তাদের ওই মূলটা না বলে সিকিউরিটি অন্য কথা বলে, তো আমাকেও তো সেটা করতে হবে। এবং এটা করেই আমাদেরকে অবশ্যই আমার ন্যায্যতা, আমার সার্বভৌমত্ব, আমার অধিকারের জায়গাটা, এইটাকে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হবে। আমার অন্য ঘটনার সাথে আমার খেলাধুলো সহ সব জায়গায় আমি আমার মর্যাদা রক্ষা করেই আমরা আগাবো। জি, আবার আপনার কাছে আসবো। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, এই যে বাংলাদেশের মর্যাদা রক্ষার চেষ্টার অংশ হিসেবে যে প্রতিক্রিয়া, আপনি কিভাবে দেখছেন? এবং এই যে ভারত এই সংকট আসলে তৈরি করতে থাকবে সামনের দিনেও। হ্যাঁ, ধন্যবাদ। ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে ভারত তার দাদাগিরি দেখাবে,
যে কোনো মূল্যের বিনিময়ে, এবং প্রত্যেকটা ইস্যু কেন্দ্রিক তারা করবেই। ধরুন কাশ্মীরে যে সিঁদুর অপারেশনটা হলো, সেটাও কিন্তু তাদের ফ্যানিটিজম, তাদের মৌলবাদী বা হিন্দুত্ববাদী, এটা সুস্পষ্টভাবে তারা করছে। এখন যে দুইজন আলোচক যা বললেন তার সাথেই সুর মিলিয়ে বলতে হয় যে নেক্সটে তারা যে কোনো মূল্যের বিনিময়ে তারা এমন কোনো ঘটনা ঘটাবে যেখান থেকে তারা তাদের ইউনাইটেড ইন্ডিয়াকে একত্রিত করে তারপরে তারা সেখানে তাদের নেতৃত্ব ওই 56 ইঞ্চি যে বুক সে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করে চলছে। এই ব্যাপারে নিজের না কেটে হলেও সে যাত্রা ভঙ্গ করবে না এবং তাকে করতেই হবে। ধরুন এই যে আমাদের জুলাই 36-এর পরে যে অবস্থাটি ঘটেছে, এতে যদি আমরা সার্বিক বিবেচনা করি তাতে কিন্তু দেখেছি আমরা অর্থনৈতিকভাবে ভারতেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্যুরিজম ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা সব। তারপর কিন্তু তারা এই বিষয়টিকে কগনিজেন্সে নেয়নি, তারা তাদের সিদ্ধান্তে রয়েছে। পরবর্তীতে তো আমরা বাধ্য হয়েছি, আমরা ভিসা বন্ধ করেছি। এখানে আমাদের সার্বভৌমত্ব আমাদের যে কোনোভাবেই হোক এটা আমাদের বোঝাতেই হবে, এবং এই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবই। ভারত তার প্রত্যেকটি কার্ড খেলবেই। মনে আছে পাকিস্তানের সাথে তাই প্রিতিশ মিসাইল উড়িয়ে মানে ব্লাস্ট করে তারা দেখিয়েছে তারা শক্তিশালী, এবং ইন্টারনালি তারা এই যে কোনো ঘটনা ঘটাবে এবং তাদেরকে ইউনাইটেড করে এই 56 ইঞ্চির বুকের পাটা যার সে আগামী দিনে তার ক্ষমতাকে মস্তদে রাখার জন্য এই চেষ্টাগুলি সে করে যাবে। তো সেই জায়গায় আমাদের ম্যালিস্টো নান যে আমাদের ফরেন পলিসি রয়েছে, সেই জন্য আমাদের সরকার এবং আগামী দিনের সরকার সকলে চেষ্টা করে যাবেন, এবং আমরা তো নেইবারকে সরিয়ে দিতে পারবো না, বাট আমাদের যে রাইটস রয়েছে এটা এক্সার্ট করতেই হবে, এবং এই ব্যাপারে আমাদের ক্লিন মেসেজ থাকতে হবে, যেটা আমাদের জনাব তারেক রহমান বিবিসি বাংলার সাথে ইন্টারভিউয়ের সময় ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে একদম ক্লিয়ার কাট তিনি বলে দিয়েছেন হোয়াট উড বি আওয়ার রিলেশনস। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এই যে ভারতের একটার পর একটা কার্ড এবং আমাদের প্রতিক্রিয়া এবং সবশেষ ক্রীড়াঙ্গনেও রাজনীতির চেষ্টা। ধন্যবাদ আপনাকে তাইমুর। প্রথম কথা হচ্ছে আমি এটাকে পাল্টা প্রতিক্রিয়া বলবো না, আমি বলবো যে এটা একটা ন্যায্য প্রতিক্রিয়া। আমাদের অ্যাকচুয়ালি ন্যায্য প্রতিক্রিয়া করা উচিত, কারণ এই ধর্ম কার্ড কোনো রাষ্ট্রের জন্যই ভালো না। ভারত বারবার এই ধর্ম কার্ড খেলে, এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশের ইস্যুকেও ধর্মীয় একটা সাম্প্রদায়িক জায়গায় নেওয়ার জন্য সে চেষ্টা করে। তো এই যে আজকে একটা খেলার মতো জায়গাকে আপনার খেলার মধ্যে সেখানে আইপিএলের মুস্তাফিজকে নিয়ে এক ধরনের বিটিং হয়েছে, তার দাম উঠেছে প্রায় 9 কোটির উপরের উপরে, তাই না? উঠেছে সেটাতে। এই যে মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ, উনি বললেন যে পিচ কেটে ফেলবেন, পিচে খেলতে দিবেন না, এবং মানে তাকে কেন কলকাতা নাইট রাইডার্স নিল, এবং এটাকে কেন্দ্র করে আপনার শাহরুখ খানকে পর্যন্ত বলা হচ্ছে সে গাদ্দার, মানে। এবং কংগ্রেস নেতারা আবার বলছেন, কংগ্রেস নেতা আপনার সুরেন্দ্র রাজপুত বলেছেন যে সে মুসলিম বলে তাকে কিন্তু আজকে এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ এখানে হিন্দু মুসলিম একটা ক্ল্যাশ নিয়ে আসা হয়েছে। এবং এটা অন্তরালে আমার 3 জন আলোচকই বললেন যে অন্তরালে হচ্ছে রাজনীতি, যে ইলেকশনে জেতা, এটাকে কার্ড হিসাবে সামনে আনা। এখন ভারতের এই যে কার্ড খেলার রাজনীতিটা, এটা আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমরা যদি দেখি বারবার এই ধর্ম কার্ড খেলে বিজেপি কিন্তু বারবার নির্বাচনে বৈতরণী পার হয়। এটাই বলতে চাচ্ছিলাম যে বারবার কিন্তু পার হয়ে যাচ্ছে। এটা কিন্তু বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে। এটা কারণ ধর্ম এমন একটা জিনিস, এটা মুহূর্তের মধ্যে কিন্তু এটার কোনো সীমানা লাগে না, কারণ এটা সারা পৃথিবী জুড়ে তো বিভিন্ন ধর্মের অনুভূতির লোকজন আছে। এটা মুহূর্তের মধ্যে সীমানা পেরিয়ে সব জায়গায় এটা স্পার্ক করে। তো এই জন্য আমি বিজেপিকে শুধু বা এই যে আরএসএসকে যেটা ডাক্তার জাহেদ বললেন, আমি শুধু মনে করি না যে এটা শুধু ভারতের জন্য হুমকি, এটা বিশ্ব শান্তির জন্য হুমকি। এবং মানে জাতিসংঘের বা আমাদের আন্তর্জাতিক কর্তৃপক্ষের উচিত এই ধরনের সাম্প্রদায়িক দলগুলোকে এদেরকে বিশ্বব্যাপী এদের নিষেধাজ্ঞা দেয়া। কারণ দেখেন আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে একই সাথে কিন্তু একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে আমেরিকা, যেটা ভেনেজুয়েলার উপরে যে এবং এটা আমাদের জন্য কত, মানে আমরা যারা বড় রাষ্ট্রের পাশে থাকি, ইমব্যালেন্স অফ পাওয়ার বা ইকোনমি বা আদার্স এভরিথিং, এটা শুধু আজকে এমন না যে আজকে ভেনেজুয়েলার জন্য এটা একটা থ্রেট। ভেনেজুয়েলা নিয়ে বিতর্ক থাকতে পারে, মাদুরোর শাসন ব্যবস্থা নিয়ে আমার বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা মানে
রাষ্ট্রের সার্বভৌমত্ব, আপনি আরেকটা রাষ্ট্রে গিয়ে একজনকে ন্যূনতম তোয়াক্কা না তুলে করে নিয়ে আসবেন, মানে এই ইস্যুগুলো আমরা বিশ্ববাসীকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এই সমস্ত বিষয়ে। মোস্তাফিজের ইস্যুতে আমি মনে করি বাংলাদেশের মানে সরকারের যে প্রতিক্রিয়াটা দেখানো হয়েছে এটাকে আমি ন্যায্যতার ভিত্তি মনে করি। এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, আমি কিছুদিন আগে কথা তুলেছিলাম যে এই যে আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগের শত শত লোক সীমান্ত পাড়ি দিয়ে চলে গেল, ওখানে আছে একটা লোককেও তো ভারতের বিএসএফ আটকায় নাই, একটা লোককেও তো গুলি করে নাই, একটা লোককেও তো ওই যে আপনার ফেলানির মতো কাঁটাতারে ঝুলাই দিতে আমরা দেখি নাই। তাহলে আপনি প্রতিনিয়ত বলেন যে এখানে বাংলাদেশিদেরকে হত্যা করা হয়, সীমান্তে হত্যা করা হয়, বলেন যে এরা স্মাগলিংয়ের সাথে জড়িত, এরা গরু আনা নেওয়ার সাথে জড়িত ইত্যাদি কারণে তারা বলে। তাহলে আমাদের দেশ থেকে এতগুলো যুবলীগ, ছাত্রলীগ, খুনি, মানে আপনার লুটপাটকারীরা যে বর্ডার ক্রস করলো, ইলিগালি করলো, অনেকের ভিসাও নাই এবং ম্যাক্সিমাম কিন্তু ভিসা ছাড়া ক্রস করেছে। এই যে লাস্ট যে আমরা যে ছেলে মানে খুনি, ওসমান হাদির খুনি যে পালিয়ে গেল, সে তো কোনো ভিসা নিয়ে ক্রস করে নাই, কোনো তার সিল চপ্পর তো আমরা কোথায় পাই নাই, পেয়েছি আমরা পাই নাই। তো তাহলে এই ধরনের ইলিগাল ক্রসিং এর ব্যাপারে বিএসএফ কি করছে? কিছু করছে না। তার মানে সে বাংলাদেশের ইস্যুতে কি পরিমাণ পলিটিক্যাল মোটিভেটেড বিহেভিয়ার সে আমাদের সাথে করছে, এটা আমি মনে করি ভারতীয় নাগরিকদের এটা ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আজকে মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করেছে, এটার ব্যাপারে ভারতীয় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। না হলে তাদের যারা প্রগতিশীল রাজনীতির কথা বলেন, যারা মানবাধিকারের কথা বলেন, এবং কংগ্রেস সহ অন্যান্য যারা এই গণতান্ত্রিক রাজনীতির কথা বলেন ভারতকে, আমি মনে করি এটা কন্ট্রাডিক্টরি পজিশন হবে যদি এটা নিয়ে তারা সিরিয়াসলি মুভ না করেন। আমাদের দেশে সামান্য ওই যে কিছু নাম উঠেছে, আমাদের এগুলো নিয়ে উঠলে আমরা কত প্রতিবাদ করি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই খেলা, আমাদের এই জাতীয় অর্জনকে কখনো আমাদের যাতে রাজনীতির জায়গায়, যাতে কেউ ধর্মের জায়গায় এনে এটাকে ট্রিট না করে। দেখেন, আমরা অনেক কিছু ইমপ্রুভ করছি আস্তে আস্তে। আমাদের দেশের মানে ধর্মীয় সংগঠনগুলো এখন আমরা দেখছি তারা বিভিন্ন সময় পূজা পার্বণের সময় পূজার অনুষ্ঠানে যাচ্ছে, সম্প্রীতি জানাচ্ছে, ইভেন কখনো কখনো আমরা দেখি তারা মন্দির পাহারা দিচ্ছে। এগুলো কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট এবং এটাকে আমরা আরও এপ্রিসিয়েট করি, যেগুলোকে আরও নিতে হবে। অর্থাৎ সব জায়গায় তো এক্সট্রিমিজম আছে। আমাদের দেশে যেরকম মানে ধর্মীয় দলগুলোর মধ্যে এক্সট্রিমিজম আছে, আমাদের দেশে লেফট ওরিয়েন্টেড দলগুলোর মধ্যে এক্সট্রিমিজম আছে না? গলা কাটার রাজনীতি হয়েছে না এখানে মাসের পর মাস, বছরের পর বছর? এক্সট্রিমিজম যেটাকেই ধারণ করে করুক, যে মতাদর্শকে ধারণ করে উঠুক, যে ধর্মকে ধারণ করে উঠুক, সেটা কিন্তু রাষ্ট্র এবং সংহতির জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং আমি এখানে বলবো যে বাংলাদেশ যথার্থ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এটার উপর স্ট্যান্ড করা দরকার। আইপিএল এর খেলা নিষিদ্ধ রাখা দরকার, এইটা বন্ধ রাখা দরকার, এটা রাখা দরকার। আমাদের এখানে তাদের টেলিভিশন চ্যানেলগুলো পে চ্যানেল আকারে চলবে। আমাদের দেশে টিভি চ্যানেলগুলো কিন্তু জানেন আপনি, আপনারা তো জানেনই, আপনাদেরকে উল্টা ডিশওয়ালাদেরকে পয়সা দিতে হয়, জিম্মি মোটামুটি আমরা ডিশওয়ালাদের কাছে। তাহলে আমার টেলিভিশন চ্যানেলগুলো কেন পে চ্যানেল হবে না? ওরা কেন এটা যেন, আমি বলছি না জনগণের উপর পয়সা, ওই যারা ডিশ মানে সার্ভিস দিচ্ছে। মনোনয়ন যাচাই বাছাই নির্বাচন, এইদিকে একটু পরে যাবো। একটি বিষয় একটু মন্তব্য চেয়ে নিতে চাই। ডাক্তার জাহেদুর রহমান, আমরা জানি যে নিশ্চয়ই খেয়াল করেছিলেন আপনি, বৈষম্য বিরোধী ছাত্র নেতার থানায় হুমকির পরে গ্রেফতার, মুক্তি, এই নিয়ে নানা আলোচনা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যে হবিগঞ্জ জেলা শাখার যে সাধারণ সম্পাদক, তার যে বক্তব্য, যেটি নিয়ে প্রচণ্ড সমালোচনা শুরু হয়। তিনি নিজে বলছেন যে বানিয়াচং থানা এবং এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা, এবং তারপর তাকে গ্রেফতার করা হলো, তারপর দিনভর বিক্ষোভের পরে তাকে জামিন দেওয়া হলো। এই যে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি কিভাবে দেখছেন? মানে আমি একেবারেই অপ্রস্তুত বিষয় দেখছি। যেমন ধরুন, ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে আমরা কি জানি? এটাকে এই বক্তব্যের জন্য, নাকি তিনি থানায় গিয়ে কিন্তু খুবই চাপ প্রয়োগ করছিলেন কেউ একজনকে ছাড়িয়ে নেওয়ার জন্য, সরকারি কাজে বাধা, একটা ফৌজদারি অপরাধ, ওসিকে হুমকি ধমকির জন্য? হ্যাঁ, সেটা কি না, নাকি ওনার ওই বক্তব্যের জন্য? এখন আমরা আলাপ করছি, এই আলাপটা আমাদের সামনে আসলে আসবে 5 অগাস্টের ইমিডিয়েটলি পরবর্তী সময়ে বা 5 অগাস্টের আগেও এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। এগুলোকে আমরা কোন দৃষ্টিতে, এগুলো কি পেটি ক্রাইম? আমি ব্যক্তিগতভাবে অবশ্য সেটা মনে করি না। কেউ যদি মনে করে যে এখন উনি এভাবে বলা ঠিক হয়েছে কিনা কেউ বলতেই পারেন, কিন্তু এই যে অপরাধগুলো নিয়ে তো আমাদের অলরেডি ইন্ডেমনিটি আছে, একটা ডিউরেশন দিয়ে ইন্ডেমনিটি আছে। কারণ আমাদের এই ব্যাপারগুলোকে আসলে আমাদের এটা একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে আমরা যদি যুদ্ধের সাথে তুলনা করি, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা ফ্যাক্ট। সুতরাং
তিনি যে কথাটা বলেছেন সেটা উনি করেছেন, এইটা যদি হয়ে থাকে, যদি উনি পরবর্তীতে তার বক্তব্য থেকে বেশ খানিকটা সরে এসছেন, কিন্তু যদি করেও থাকেন, এটাকে আমরা এরকম ক্রাইম হিসাবে দেখব কিনা, এটা একটা ভাইটাল প্রশ্ন। খেয়াল করবেন ওই আলোচনা এখানে এসছে যে পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, ওখানে সেনাবাহিনীর হাত থেকে আর অনেককেই সরিয়ে নেওয়া গেছে। সুতরাং ওই যে প্রেক্ষাপটটা আছে, এই প্রেক্ষাপট যদি বিবেচনা করি, আমরা গণঅভ্যুত্থানের এই সময়কার বেশ কিছু ঘটনা আছে যেগুলোকে আমার মনে হয় আমরা এই সামষ্টিকভাবে দেখা দরকার, এবং যেটাকে আমার ক্রিমিনালাইজ করার যে প্রবণতা আছে সেটা না থাকাই উচিত। আর যেটা সবচেয়ে বাজে ব্যাপার, এই জিনিসটাকে এখন পুলিশ যদি অপরাধ মনে করে, এটাকে এখন অপরাধ যেটা তারা যদি ধরে থাকেন, তো সেটাই বলবৎ থাকা উচিত। আবার যদি সেটা আন্দোলনের মুখে আপনি ছেড়ে দেন, তার মানে পুলিশের যে অথরিটির প্রশ্ন, তার যে শান্ত মাথায় পরিস্থিতি ডিল করার প্রশ্ন, এটা তো প্রশ্নবিদ্ধ হলো ফর শিওর। বিশেষ করে যখন কিছুদিন পরই নির্বাচন, আমরা এই নিয়ে কথা বলছি। তার মানে পুলিশ যখন এটা হয়েছে, সেটা কিসের জন্য করছেন সেটার ক্লারিফিকেশন দরকার ছিল। সেটা যদি তার ওই বক্তব্যটার কারণে উনি আগে যেটা করেছেন সেটা যদি করে থাকেন, এটা আমাদের এখানে কিন্তু একটা মারাত্মক প্যান্ডোরাস বক্স খুলে দেবে। এটা আমরা কিভাবে ডিল করবো, আমাদের এখনো যথেষ্ট টাইম হয়েছে বলে আমার মনে হয় না। আমাদের কোনো না কোনো ফর্মে এটার এক ধরনের রেকনসিলিয়েশন লাগবে। রুহিন হোসেন প্রিন্স, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি ঠিক যে সময় ঘটনাটা ঘটলো এবং সর্বশেষ যেটা দেখলাম, খুবই খারাপ উদাহরণ হলো আমাদের জন্য। শুধু খারাপ উদাহরণ না, যে আমরা এখন তো নির্বাচনটাকেই তো আমাদের এই Focus. গোলটা কি, যে 12 তারিখে আমার শব্দটা এরকমই, যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে হবে, আমাদের সামনে আর কোনো অল্টারনেট নাই। সুতরাং সেই জায়গায় এই ঘটনাটা খুবই একটা খারাপ উদাহরণ হলো। তার নানা কারণের মধ্যে একটা দুইটা কারণ বলি। যেমন ধরেন যে মানুষের তো আইনের শাসন, আমি সেটা মেলা আশাও করছি না এই সময়, কিন্তু ন্যূনতম যদি আপনি যাদেরকে দিয়ে আগামী নির্বাচনে একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী অন্যরা, তারা তো কোনো ওই ধরনের ভূমিকার মধ্যেই নাই, জেনারেলি আমি বলছি। তা সেই জায়গায় এইবারের এই ঘটনাটা তো আরও নতুন ধরনের সংকট তৈরি করলো। আপনার এখন এই যে নির্বাচন ঘোষিত হওয়ার পরে সভা সমাবেশ মিটিং এগুলো করতে গেলে অনুমতি নিয়ে এবং লিমিটেড করেই তো এই জায়গায় যাওয়া দরকার। তো সেই জায়গায় থানা যাওয়া যে ভূমিকা রাখলো, হ্যাঁ অতীত দিনে যেটা হয়েছে একটা দায় মুক্তি দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমাদের পজিশন অবশ্য ক্লিয়ার, আমরা এই ধরনের দায় মুক্তির পক্ষে না। কোন ঘটনা কি প্রেক্ষাপটে, কারণ দায় মুক্তি জিনিসটাই যে খারাপ এটা জানা জিনিস, কিন্তু আমি বলছি যে যে সময়টা আমরা কথা বলছি, আমি যতটুকু পত্রিকায় পড়ে বুঝলাম ঘটনাটা সরকারকেই কিন্তু ক্লিয়ার করতে হবে। পত্রিকায় যেটা আসলো যতটুকু সর্বশেষ, যে কাজে বাধা দান, অন্য পয়েন্টটাকে আসে নাই, তা কাজে যেভাবে বাধা দান হয়েছে এই নির্বাচনের আগে, আপনি সেইটাকে যদি অ্যালাউ করেন, তাহলে তো আপনি 12 তারিখকে ধরে কি করবেন, এদের উপরে কি ভরসা করবেন, আপনি সেটা যেতে পারবেন না। তারপর আরও অনেক কথা ঘটলো, যেটা আমি এই যে এই সুযোগে সেই দাবিও করি। যেমন আগের দিন নানা ঘটনা রটলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, কেন তাকেও তো একটা পজিটিভ ভূমিকা নিতে হবে, নাহলে আপনি যে কথাগুলো এখন বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই তো অন্যতম নির্ভর করতে হবে, যৌথ বাহিনীর উপরে নির্ভর করতে হবে, তাদের প্রধানদের সাথে বৈঠক হয়েছে, তারা যথাযথ ভূমিকা রাখবে বলবে। সুতরাং এই জায়গায় যাতে কোনো নতুন সংকট তৈরি না করে সেই দায়িত্বই সরকারের উচিত ছিল। কিন্তু ধরেন যে ধরনের ঘটনা এইখানে হলো, এইটা মোটেই আমার বিবেচনায় ভালো উদাহরণ না। কিন্তু আমি তারপরেও বলি যে আর দেরি না করে, আজকে দেখলাম যে আমাদের একজন নির্বাচন কমিশনার তিনি বলেছেন যৌথ বাহিনী যে অভিযান। কালকে থেকেই যেই কাজগুলো হবে, ইতিমধ্যে অস্ত্র উদ্ধার থেকে শুরু করে কোনো কাজই কিন্তু এই অর্থে হয়নি। আপনি যদি এই কাজগুলো এখনই না করতে পারেন এবং এখন যদি কোনো খারাপ উদাহরণ আমরা রাখি, তাহলে কিন্তু নির্বাচনই বাধাগ্রস্ত হবে। সুতরাং আমি মনে করি যে আর 1 সেকেন্ড দেরি না করেই যে আপনাকে কতগুলো কঠোর পজিশন, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি, আইনের শাসন বলতে যতটুকু আমরা বুঝি যে যতটুকু সম্ভব সেই ধারাটা সামনে আনা দরকার। না হলে আপনি মনে রাখবেন, কারণ আপনি তো খালি এই সরকার বা আমাদের উপরেই কিন্তু একটা ভালো নির্বাচন আশা করছে না, নানা ধরনের অপশক্তি আছে, তারা তো নানাভাবেই একটা সুযোগ খুঁজবে। তা তাদেরকেও তো আমরা এই সুযোগটা করে দেব যে আমরা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যাতে সেইটা না হয়, তার জন্য সরকারের কঠোর অবস্থানটাই খুবই জরুরি বলে আমি মনে করি। জি, ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন, এই যে হবিগঞ্জে যে ঘটনা ঘটলো সেই বাস্তবতায় দাঁড়িয়ে 12 তারিখের যে ভোট, রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে ন্যূনতম একটি গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন, সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই ধরনের সংকটের মধ্যে থাকে, এবং তিনি কিছুটা বলছিলেন, আমি এই প্রশ্নটা তুলতাম যে যদিও একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, কিন্তু আপনি নিজেও একজন নির্বাচনের প্রার্থী,
মানে কিছুটা নিরাপত্তা শঙ্কা, কিছুটা নির্বাচন নিয়ে মানে এই যে নিরাপত্তার জায়গাটি আপনাদেরকে তো ভাবাচ্ছে কিনা? প্রথমত হচ্ছে যৌথ বাহিনী সব জায়গায় রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এখন সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের আওতাধীনই এটা, এবং তার মধ্যে এখনই এই ধরনের একটা দুর্ঘটনা যেভাবেই ঘটুক, যে কারণেই ঘটুক, এটাকে নিয়ন্ত্রণে রাখা তাদের জন্য একদম অত্যাবশ্যকীয়। সেই জায়গাটি তারা ফেইলিওর। এটা আমাদের সকলের মনেই শঙ্কার সৃষ্টি করছে যে এই যাত্রার শুরুতেই তাদের এই যে ব্যত্যয়, এটাকে তাদের অ্যাড্রেস করতে হবে। তারপরে যদি ওনা বলেন যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, এইভাবে শুরু হবে, আসিতেছি তো বললে হবে না। ইটস টোটালি যে কারণই হোক, ডক্টর জাহিদ যে কথা বললেন, কোন বিষয়টা যেটাই হোক, তাদের এটাকে সেই সময় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া তাদের জন্য ফরজ ছিল। এটা কোন দল কোন বিষয় সেটা আমার কাছে বড় বিষয় নয়। ইট ইজ এ টোটালি ফেইলিয়ার ফর দ্যাম। নিরাপত্তার কথা বলছিলাম, আমরা যখন আলোচনা টেবিলে আছি তখনও খবর আছে যে কক্সবাজার আপনাদের বিএনপি দলীয় একজন প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে। যে বারবার যে জায়গাটিকে একটু মানে সামনে আনার চেষ্টা করছিলাম যে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার জায়গাটি, হুমকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি জায়গাটি। নির্বাচনের হুমকি আসবেই। গতকালকে আমার স্ত্রী নাজমুনা বেবিকেও এরকম টেলিফোনে হুমকি দিয়েছে। তো এই সব হুমকিগুলো তো আমরা কগনিজেন্সে নেব না, আমরা রাজনীতিবিদ, এই সমস্ত হুমকি আমরা পেয়ে অভ্যস্ত। কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাদের প্রোটেকশনের জন্য ক্যান্ডিডেটদের কি করেছে। তারা বলবে যে 21 তারিখের পরে আপনাদেরকে প্রোটেকশন দেবে, এটা হয়তো বা বলতে পারে। তো 21 তারিখে প্রতীক বরাদ্দের পরে, কিন্তু কোনো কথা হতে পারে না। এটা এর আগে দুর্ঘটনা ঘটেনি কি? আমাদের হাদির তো ঘটেছে। ঘটার পরেও যদি নির্বাচন কমিশন মনে করে যে না এখন না আরও পরে, তো 21 তারিখের পরে কি আমাদের ক্যান্ডিডেট কমে যাবে না? গভর্নমেন্টের এই ল এনফোর্সমেন্ট অথরিটির ফোর্স কম রয়েছে। তা তো উচিত ছিল যে অ্যাটলিস্ট যখন আমাদের যাচাই বাছাই হয়ে গেছে তারপর থেকে আমাদেরকে সেই নিরাপত্তাটা বিধান করা। টোটালি ইগনোরেন্স করে যাচ্ছে। তা আমি জানছি না কি হচ্ছে। আমরা খুব শঙ্কিত যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং শুরু হয়েছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনিও একজন প্রার্থী, এলাকা ঘুরেও এলেন, কতটা শঙ্কা আপনার মাঝে কাজ করছে এবং হবিগঞ্জের ঘটনাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? হবিগঞ্জের ঘটনাটা আমি খুবই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ এই ধরনের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের পুলিশকে আস্থায় এনে তার হারিয়ে যাওয়া আস্থা আবার ফিরিয়ে এনে যে একটা রিকনসিলেশন প্রসেস, এখানে যথেষ্ট গ্যাপ এবং আমাদের অবহেলা ছিল। এবং এটা তো অনেক দিন পরে একটা ঘটনা ঘটেছে। প্রথম দিকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা কিন্তু মুক্তিযুদ্ধের পরে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, কিন্তু এটাকে সরকার আস্তে আস্তে যেমন অস্ত্র সমর্পণ থেকে শুরু করে এটা সাধারণ অবস্থা আনতে সময় লেগেছে। এই জায়গায় এবারে আমাদের মানে সরকারের এখানে খুবই নেগলিজেন্স ছিল। এটাকে যে স্বাভাবিকভাবে যারা অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থানেও কাজ করেছে, এটা যেমন একটা থানা জ্বালিয়ে দেয়া, থানা পুড়িয়ে দেয়া, এটা তো আপনি স্বাভাবিক কোনো ঘটনা না, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে দেয়া হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। থানা যখন, রাষ্ট্র যখন আপনার নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ঠিক আছে না? কারণ আপনার ওই যে আমরা বলি না যে 21শে ফেব্রুয়ারিতে কী হয়েছিল, আইন ভঙ্গ করা হয়েছিল, আইনে কি দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। ওই আইন ভঙ্গটা আমাদের কাছে গৌরবের বিষয় হয়ে দাঁড়ায় তখন। সুতরাং ওই 5ই আগস্টের আগের ঘটনা আর এখনকার ঘটনা, সেটা তো স্বাভাবিক পর্যায়ে তো নিশ্চয়ই আপনি থানা জ্বালিয়ে দিবেন না, ওসিকে হুমকি দিবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন পুলিশের আচরণের পরিবর্তন না দেখি তখন স্বাভাবিকভাবেই তো এই রেফারেন্সগুলো আসে। সুতরাং এই জায়গাটাকে আমি যখন দেখি যে আমাদের ওই ক্ষতটা এখনও রয়ে গেছে, ক্ষতটা আমরা এখনও পুরনো পরিষ্কার করতে পারিনি বলে কথায় কথায় ওই কথাগুলো আসবে যে আমরাই তো, আমাদের কারণে তো তোমরা আজকে এই সুবিধাটা পাচ্ছ, আমরা আজকে রাষ্ট্রটাকে পরিবর্তন করেছি বলেই তো তোমার মতো লোক ওসি হইতে পারছো। এই কথাগুলো রিপিটেডলি আসবে। আবার অন্যদিকে দেখতে হবে যে আমরা যদি আগের ধ্যান ধারণা পরিবর্তন না করি, আমরা যদি পুলিশ মানুষের কাছে আগের মতোই চলে, অ্যাকাউন্টেবল না হয়, এটা কিন্তু প্রচুর ঘাটতি। আপনি দেখবেন আমরা যারা এই আইনগত বিষয়ে কখনো কোনো হেল্প দরকার হয়, আমি জানি না আমাদের এই 4 জন বা আপনি সব 5 জনের মধ্যে কেউ ইতিমধ্যে কোনো বিপদে পড়েছে কিনা। বিপদে পড়লে আপনি দেখবেন, আপনি থানায় ফোন করেন, সেম কোনো রেসপন্স নেই। অতীতে যেরকম ছিল এখনও একই রকম। এখনও আপনি পয়সা কড়ি না দিলে ফাইল নড়বে না, পয়সা কড়ি না দিলে তদন্ত হবে না। আপনি একটা বিপদ নিয়ে যান,
হয়রানি একই রকম রয়েছে। সুতরাং পুলিশের প্রতি শ্রদ্ধা, পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে না আনলে এই ইনসিডেন্টগুলো থাকবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হয়তো এটাকে একটু এক ধরনের হয়েছে, কালকে যে ক্ষমতায় আসবে তাদের দলের লোকেরাই এ ধরনের কাজ করবে। এগুলোর কিন্তু মানে পরিবর্তন হচ্ছে না, এটা আমাদের জন্য খুবই শঙ্কার বিষয়। নির্বাচনের বিষয়টা আপনি যেটা বলেছেন, প্রার্থী হিসেবে কতটা শঙ্কায়? প্রার্থী হিসেবে প্রশাসন আমাকে বলেছে যে আপনি দেখেন, আপনারা আমাদের নিরাপত্তা দিয়ে, আপনি পুলিশ প্রোটেকশন দিয়ে তো আমরা ইলেকশন করতে পারবো না। আমাদেরকে বলা হচ্ছে আপনার আশেপাশে লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন। আরে ভাই, আমি তো অপরিচিত লোক দেখলে আর এগিয়ে যাই, সালাম দিয়ে কথা বলি, ভোট চাই। এই ধরনের ভীতিকর পরিস্থিতি বা এই ধরনের সিকিউরিটি নিয়ে কি আমরা ইলেকশন ক্যাম্পেইন করতে পারবো না তো। আমাদের বাড়িতে 10টা লোক যদি আসে পরিচিত হতে, বলবে যে আপনি আসছেন দেখে আসছি দেখা করতে, আমি কি তাকে বলবো একে চেক করো, ঢুকাও, একে দূরে রাখো? এটা তো সম্ভব না। একজন ভোটার আসলে আমার কাছে, সে যদি বলে যে ওরে আল্লাহ, ওনার কাছে যাইতে যদি আমার এত নিয়ম কানুন, ভোটের আগে যদি অবস্থা হয়। কথা হচ্ছে যে আমাদের একটা দুর্ভাগ্য, নির্বাচনের তফসিল ঘোষণার দিনই আমাদের একজন প্রার্থী, আমাদের একজন সতীর্থকে আমরা হারিয়েছি। ন্যূনতম আমরা যদি তার হত্যার পরেও যদি একটা মেজার নিতে পারতাম, 2টা খুনিকে ধরতে পারতাম। আপনি দেখেন স্টিল সেই খুনি ভিডিও বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের পুলিশ জানে না সে কোত্থেকে বক্তব্য দিচ্ছে। আমরা এখন পর্যন্ত জানি না এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কারা, কি কারণে, কারা পয়সা দিয়েছে, কারা শত কোটি টাকা ইনভেস্ট করেছে, কারা অস্ত্র সাপ্লাই দিয়েছে, কারা তাকে সীমান্ত পার করতে সাহায্য করলো। তাহলে আপনি বলেন, আমি তো মনে করি যে যারা আমাদের নির্বাচনকে বানচাল করতে চায় তারা দেখবেন যে এক একটা জিনিস এক একটা হত্যা দিয়ে উৎসব করবে। প্রথম সেলিব্রেট করেছে তারা ইলেকশনের ডেতে, এই আগামী এক সপ্তাহে আরেকটা সেলিব্রেশন হয়তো আছে, সে সেলিব্রেশন হয়তো আমি পড়বো অথবা আরেকজন পড়বে, তারা এইভাবে করবে। এবং এরপরে যখন 20 তারিখের পরে প্রচারণা শুরু হবে, আপনি দেখবেন প্রচুর ঘটনা ঘটবে। আমি বলছি যে এই ঘটনাগুলোর যদি সুষ্ঠু বিচার না হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগের কাজ কি, ইন্টেলিজেন্সের কাজ কি? সে তো চেষ্টা করবে, ওই যে বললো বেবি আপাকে হুমকি দিয়েছে, এখন পুলিশ কি ইনকোয়ারি করেছে যে কারা হুমকি দিল, কি হুমকি দিল, কেন হুমকি দিল, এর পেছনে কি কোনো ইনভেস্টিগেশন চলেছে? বাংলাদেশে এরকম অহরহ, আপনি আমার ফেসবুকে যান, প্রতিদিন হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে, খুবই অকথ্য ভাষায় কথাবার্তা বলছে। আমরা তো ওই যেটা মিলন ভাই বলেন, আমরা পলিটিক্স করি, আমরা এগুলোকে বদার করি না, গালি দেয়, কত কথা বলে, এগুলো বদার করি। কিন্তু গোয়েন্দা বিভাগের কাজ তো এটা তদন্ত করা, সে তো এটা নিয়ে লেগে থাকবে যে কে কাকে গালি দিচ্ছে, কে কাকে করতেছে, কে কাকে করে কিনা। সামনে আসলে আরো কতটা শঙ্কার জায়গা আছে। আমরা প্রতিনিয়ত নানা ধরনের বুলিং এর শিকার হচ্ছি, কিন্তু কথা হচ্ছে আমরা এগুলোকে গায়ে মাখি না, পলিটিক্স করি, এত নিয়ে চলতে পারবো না, এত মামলা মোকদ্দমা চললে তো চলবে না। কিন্তু যারা এটার দায়িত্বে আছেন, শৃঙ্খলা শুধু এটা না, আমার সাথে 2টা গানম্যান দিয়ে দিল, আমার সাথে একটা পুলিশের গাড়ি নিয়ে চলা তো অস্বস্তিকর। সামনে পিছনে পুলিশের গাড়ি থাকলে আমাদের কাছে অপমানও লাগে যে কিরে ভাই, আমি আসছি ভোটের কাজ করতে, সাথে পুলিশের গাড়ি থাকলে মানুষও তো একটু শঙ্কাগ্রস্ত হয়। আমাদের সাথে পুলিশের গাড়ি দেওয়ার দরকার নাই, আমাদের সাথে গানম্যানেরও দরকার নাই। আমরা আমাদের জনগণের সমর্থন নিয়ে আমরা চলবো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উচিত হবে আমার থ্রেট কি সম্ভাব্য হতে পারে। 2টো ঘটনা যদি আপনি ট্রেস আউট করে ফেলতে পারেন, যে প্রিন্স ভাইকে মানে হামলা করার জন্য এই ধরনের একটা মানে প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানটা পুলিশ বের করতে পেরেছে, ধরে ফেলতে পেরেছে, দেখবেন আপনি আমরা অনেক বেশি কনফিডেন্স পাবো। এই যা কাজগুলো আমাদের ইন্টেলিজেন্স করছে না, পুলিশের ফেলিওর আছে, এবং আমরা দেখছি যে মাঠ পর্যায়ে নানা ধরনের ঘটনা শুরু হবে, কিন্তু নির্বাচনের প্রচারণার সাথে সাথে নানা ধরনের উত্তেজনা তৈরি হবে। এই ব্যাপারে আমরা দেখছি যে প্রশাসনকে যথেষ্ট দুর্বল। নির্বাচন কমিশন, আমি সেদিন দেখলাম একজন কমিশনার বলছেন আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি। হাউ পসিবল? নির্বাচন কমিশন এসপি সাহেবকে রিকোয়েস্ট করবে? হ্যাঁ, আপনি রিকোয়েস্ট করেন, আপনি ভদ্রলোক মানুষ, আপনি বলবেন আমি অর্ডার করেছি, কারণ আপনি এখন অল ইন অল, আপনি এখন নির্দেশ দিবেন। তো এই যদি হয় অবস্থা, ইলেকশন কমিশনের মানে সদস্যরা বলছেন যে আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি এই বিষয়টা দেখার জন্য, এটা আমি এত দুর্বল নির্বাচন কমিশন আমি দেখি নাই, সত্যি কথা বলছি। ডাক্তার জাহিদুর রহমান, এই যে প্রার্থীরাই যখন শঙ্কার কথা বলছিলেন সামনে নির্বাচন, যদিও একজন নির্বাচন কমিশনার বলেছেন যে দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, এই অভিযান দিয়ে আসলে এই যে শঙ্কার জায়গাগুলো দূর করা যাবে কিনা? যদি ঠিকঠাক মতো করা যায়। শঙ্কা নিয়ে সমস্যাটা কোথায়? যেমন ধরুন সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে, এটা আরো বিপদ তৈরি করবে।
মানে আপনাকে গানম্যান দিতে পারি, অনেকে গানম্যান নিচ্ছেন, অস্ত্রের লাইসেন্স সস্তা করে দিচ্ছেন, সহজ করে দিচ্ছেন। আমি জানি না আমাদের এই দুই ভাই ইলেকশন করছেন, অস্ত্র আগে থেকেই আছে নাকি নতুন করে আরো নিচ্ছেন আমি জানি না, কিন্তু এটাতে জনগণের সামনে পারসেপশন কি হয়? আপনার গানম্যান সাথে আছে, আপনার সাথে অস্ত্র আছে। আমাদের মূল সংকট হয়ে দাঁড়াবে তাহলে এই যে ভোটারকেও তো কেন্দ্রে নিতে হবে, ঠিক আছে, ওনার সাথে দেখা করলাম না, না ভাই, হ্যাঁ, যে যে ঘটনা ঘটাতে যাবে সে যখন দেখবে আমি সিকিউর, আমার ইনসিকিউর যে কর্মী ওরে মেরে ফেলবে, ওরে মেরে সে তো ভয় তৈরি করবে। তো আমার ওই যে মানুষ ভোট দিতে যাবে কিনা? মানুষ ওই যে ওর তার 12 তারিখ। কোথায় যে প্রার্থী নিজে সিকিউর ফিল করছে না, তিনি অস্ত্র নিয়ে ঘোরেন, তো ভোট আমি দিতে যাবো কেন? মানে এটা একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। এবং কিছু কেওস যদি ঘটে যায়, ইটস হাই প্রবাবিলিটি, এবং মানে কেওস থামানোর উপায়টা কি আসলে? মানে উন্নত দেশগুলোতে অপরাধ কম হয়, কারণ কি? সারাক্ষণ কি সব জায়গায় পুলিশ থাকে নাকি? থাকে না। দেখেও তো না এত পুলিশ। তার মানে ঘটনা যখন ঘটে ওটা কগনিজেন্সে নেওয়া হয়, স্টেপ নেওয়া হয়। যখন আপনি একটা দুটো স্টেপ নেন, ওটা ডেটারেন্ট হিসাবে কাজ করে, সিরিয়াস অন্য অপরাধী সাহস করে। এই তো বেসিক কথাটা। সো ফার যা যা ঘটলো আপনি কি দেখাতে পেরেছেন? যৌথ বাহিনী এই করে ফেলবো, সেই যৌথ বাহিনী প্রথম আলো ডেইলি স্টারে ছিল না, দাঁড়িয়েছিল, কথা বলছে ঘন্টার পর ঘন্টা। প্রথম আলোতে তো দীর্ঘ সময় আলাপের ভিডিও আমরা দেখেছি। কি করলেন আপনি? এবং ঢাকা শহরের বুকে এটা, আর প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পেইন হবে, 300 সিটে একসাথে ইলেকশন হবে, 43-44 হাজার সেন্টার। কি হতে পারে? আমি সোফার কিছু দেখছি না। যৌথ বাহিনী, ডেভিল হান্ট হয়েছে একটা, ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2, যৌথ বাহিনী, এই কথাগুলো এখন একেবারে ফাঁপা বুলির মতো মনে হচ্ছে। এখন আমি আশাবাদী নই, কিন্তু তারা শেষ মুহূর্তে সেটা টু সাম এক্সটেন্ট করতে হবে, না হলে নির্বাচনটা মোটামুটিও গ্রহণযোগ্য, যে যেটা বলছেন ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনও হবে। এবার ডক্টর ইউনূসের স্বপ্নের বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন, আনন্দ উৎসব মুখর নির্বাচন, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, খুবই রিস্কি জায়গা আছে। আশার একটা জিনিস আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে এই, সরাসরি যদি বলি, আমি অনেকে আপত্তি করতে পারেন, মানে বিএনপি খুবই বড় পাওয়ারফুল দল হিসেবে অনেক বেশি সিটে জিতে ক্ষমতা যাবে বলে আমার ধারণা। তাতে যেটা হয়েছে, আমি ধারণা করি যে যেহেতু সে খুব শক্তিশালী অবস্থায় মাঠে আছে, তার বিজয় যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই চেষ্টা বিএনপির পক্ষ থেকে সিরিয়াসলি থাকবে। বিএনপি তার প্রার্থীদেরকে হয়তো যথেষ্ট পরিমাণ চাপে রাখার চেষ্টা করবে, কারণ প্রার্থীরাও ভয় পাবে, কারণ যে দলটা ক্ষমতায় যাচ্ছে প্রায় নিশ্চিত আপনি ক্ষমতাসীন দলের, কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, সুবিধা পাওয়া না পাওয়ার ব্যাপার আছে এবং সরকারের চাপের শিকার হওয়ার ঝুঁকি আছে। সুতরাং বিএনপি নিজকে যথেষ্ট রেস্ট্রিক্ট করার সম্ভাবনা আছে, তারা তাদের মতো করে, কারণ শক্তির জায়গা তো তাদেরই বেশি। আর অন্য দলগুলো যদি একটু নিজেদেরকে বুঝে নেয় যে নির্বাচনটা যদি বিতর্কিত হয়, আবার এখানেই ভয়ের জায়গা, কেউ কেউ যদি নির্বাচনকে বিতর্কিত করতে চায়, কিছু জায়গায় এই সম্ভাবনা আছে। কিন্তু বিএনপি মনে হয় আমার হিসাবে, আর কি আবারও বলছি, যে সে তার বিজয়কে যাতে কলঙ্কিত হতে না হয় সেজন্য সে এরই মাঝে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করার হওয়ার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে। হাসনাত আব্দুল্লাহ তো বলেই বসেছেন যে প্রশাসন এরই মধ্যে বিএনপির দিকে ঝুঁকে আছে। কথা মনে রাখতে হবে, আমাদের দেশে না, সারা দুনিয়াতে তো বটে, আর আমাদের দেশে তো হবেই, যে পলিটিশিয়ান, আমি 3 পলিটিশিয়ান আছেন, 2জন ইলেকশন করছেন, আর কেউ করছেন না, একজন সাবেক পলিটিশিয়ান আছেন একদম। তো এখন তাদের সব কথাকে আপনি আসলে আক্ষরিকভাবে নেওয়ার দরকার নেই, এগুলোর অপ্রয়োজনে বলছেন তাও না, তারা চাপ রাখতে চান। স্বাভাবিকভাবে বিএনপির প্রভাব তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে এই অঞ্চলে। দেখা যায় যারা ক্ষমতায় যেতে পারেন বলে মনে হয়, সবাই তখন তার পেছনে গিয়ে হাজির হওয়ার প্রবণতা খুব সিরিয়াসলি আছে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ যেটা করেছেন আমি এটাকে সমর্থনও করি, কিন্তু এটা যে ঘটেই গেছে এভাবে বলাটা মনে হয় না ঠিক আছে আর কি। জি, রহিন হোসেন প্রিন্স, এই যে শুনছিলেন তো যে প্রার্থীদের ভোট নিয়ে মানে নিজেদের নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কার জায়গাটা বলা হচ্ছিল, এবং এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হলো, বৈধ প্রার্থী 1842 জন, বাতিল হলো 723 জন, তারাও আপিলের সুযোগ পাবে। এই যে মনোনয়ন যাচাই বাছাই, এবার বেশ কিছু নাটকীয় ঘটনা আমরা দেখেছি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মনোনয়ন বৈধ হয়েছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বিএনপির যারা বিদ্রোহী ছিল তাদের বাতিল হয়েছে। এই জায়গাটিতে এবার মানে কোনো দিকে আপনার দৃষ্টি বা একটু উল্লেখ করা? ইতিমধ্যে যদি বলেন, আমি ধরেন 2 জনের কথা একটু যেহেতু পরিচিত জন বলেই বলি। একটা জাতীয় পার্টির একাংশ কি আনিসুল ইসলাম মাহমুদ সাহেব আর আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই, তারা যে অভিযোগগুলো করলো এটা কিন্তু গুরুতর হিসাবে নেওয়া উচিত। এই ধরনের আরও অনেক অভিযোগ আছে, কিন্তু আমি বলছি যে তারা এক জায়গায় বৈধ হচ্ছে, আরেক জায়গায় বৈধ হচ্ছে না, ঠিক মতো দিতে পারছে না। 2-1 জায়গায় আমরা কিন্তু এই ভিডিওর ইসেও দেখলাম যে এই ধরনের নানা ধরনের জটিলতাগুলো আছে। সুতরাং এই জায়গাগুলো
মেরামত করার এখনো সময় আছে, সেই কাজটা করা দরকার বলে আমি মনে করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ওই যে 723 জন না কতজন বলছে 723 জন বাতিল, আসলে ওনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আসলে বাতিল শব্দটার থেকে আমার পয়েন্টটা হচ্ছে যদি বলতো যে এখন স্থগিত করা হয়েছে, আপিলের সুযোগ আছে, চূড়ান্ত জায়গায় দেখবো। যেমন আমি উদাহরণ দিই, আমাদের দলের এটা একটা আমার বলতেও এটা কি বলবো যে খারাপও লাগে যে নির্বাচন কমিশন জাস্ট আপডেট করে নাই চিঠি দেওয়ার পরেও আমাদের নেতৃত্ব, যার জন্যই তারা জানেন কতজনকে, 16 জন বাতিল। কিন্তু ওইটা নিয়ে আমি কোনো টেনশন করছি না যে ওটা আপিলে যাইতে হবে, আননেসেসারি সময় নষ্ট হবে, এটা হয়ে যাবে। এইরকমের যদি থাকে, আমি জানি না এরকমের আরও যদি ছোটোখাটো, আমি জানি যে হয়তো একটা কার্ড, 2-1 কথা জানি কার্ডের টাকা নাকি দেয়নি, সে বলছে আমি দিয়েছি, পরে রিপোর্টের প্রবলেম, এরকম হলে হয়তো অনেকে চলে আসবে। কিন্তু উদ্দেশ্যমূলক কোনো জায়গা যদি থাকে, আমার পয়েন্টটা হচ্ছে এটা সুনির্দিষ্ট করেই বলা ভালো। তাই না হলে আমরা কোনো এই পয়েন্টে আমি কোনো সংকট তৈরি যাতে না হয় সেই জায়গাটা দেখতে হবে। বিহেভিয়ার প্যাটার্নের ইতিমধ্যে যেটা খবর পাচ্ছি, সবটা তো এখনও সুযোগ হয়নি, অনেক জায়গায় অভিজ্ঞতার ঘাটতি থাকাটা একটা স্বাভাবিক। আরেকটা দেখবেন যে একজন উপদেষ্টাই তো বলেছিলেন যে তাদের কাছে যখন এসেছে যে বড় 2 দল, তাদের ভাষায় যে কে কাকে নিয়োগ দেবে, সেই ডিসি এসপি থেকে শুরু করে বিভিন্ন ভিসি, তারাই এগুলো দিয়েছে। সুতরাং তারা যখন এই জায়গাগুলো আছে, আপনি তো কাল পরশুর মধ্যে একেবারেই সমান সব কিছু পাবো আমি আশা করি না। কিন্তু নির্বাচন কমিশনের যদি তীক্ষ্ণ দৃষ্টি থাকে যে এই হচ্ছে নিয়ম, সেই নিয়মের উপরে দাঁড়াই করবা। আমি যেমন প্রসঙ্গক্রমে বলি বোঝার জন্যে, আমাদের ওই যে আপডেট, এটা একটু ব্যাখ্যা দিই। যেমন ধরেন আমাদের আজকে দুপুর পর্যন্ত আপডেটে ছিল আমি পার্টির জেনারেল সেক্রেটারি, এই জন্যে আমাদের 50 জনের কিন্তু তাতে অসুবিধা হয় নাই। যারা বিভিন্ন অঞ্চলে ম্যানুয়ালি করেছে তারা তো জানে, এখনকার নেতৃত্ব ওকে করে দিয়েছে। কিন্তু বড় বড় জায়গায় যারা ওয়েবসাইট খুলে বসেছে তার অনুমোদনই দেয় নাই, বর্তমান সেক্রেটারিকে অ্যালাউ করে নাই যে তোমাদের সেক্রেটারি তো ইনোসেন্ট প্রেস, নতুন সেক্রেটারি পাইলে কোথায়। কিন্তু আজকে দুপুরে এটা আপডেট করা হলো, করার পর আমরা জানিয়েছি যখন সমস্ত জায়গায়, আজকেই করে দিতে পারতো, বললেন ভাই এটা ভালো বুঝবেন, তারা করে নাই যে না আমরা যখন বাতিল করেছি আপনি আপিল করে আসেন। আননেসেসারি হ্যাজার্ড না করলেও পারতেন। কিন্তু আমি এইটাকেও কোনো কোশ্চেন করছি না এই বিবেচনায়, এইটাকে ধরে কোনো নতুন সংকট আমরা করতে চাই না 12 তারিখের নির্বাচনে। সুতরাং তারা দায়িত্বপূর্ণ আচরণ করবে, এইটাই হচ্ছে একটা বড় বিষয় বলে আমি মনে করি। এইবার যে আলোচনাটা এখানে আমরা করছি, আপনি যে কোনোভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনি একটা কি বলবো যে নির্মোহ অবস্থান থেকে আনছেন, এইটা যদি আপনি না দেখাতে পারেন, খালি প্রার্থীকে আপনি কেন দেখাচ্ছেন, কি বলবো যে তার সিকিউরিটি কেন, আপনাকে সিকিউরিটি চিন্তা করতে হবে যিনি ভোট দিতে যাবেন। এবং আমরা এটা পরিষ্কার করে বলি, আমি জানি না অন্যরা কিভাবে নেবেন, যে আপনি একটা আর্মস নিয়ে নিজের সিকিউরিটি কি কখনো আপনি নিশ্চিত করতে পারবেন যদি কারোর অন্য টার্গেট থাকে? আর যে কথাটা আসলে খুবই কারেক্ট হয়েছে, যদি ভীতি প্রদর্শন করার ইচ্ছা থাকে সে তো নানাভাবে করবে, এবং এইখানে সেটাকে কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন না। সেই সংকটগুলো হবে না আমরা কিন্তু বলতে পারি না। তাহলে বলতে পারবো কখন? যদি আমরা ধরেন, আমি একটা কাল্পনিক কথা বলি, যে ওই যে নির্বাচন কমিশনের যিনি বলেছেন, আমি কাল্পনিকই বলছি কারণ বলতেও কেমন লাগে, যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা দেখলাম যে না, সব জায়গায় তারা এমন করছে কিন্তু নির্মোহভাবে করছে। যদি কোনো ডিসির আওতায় তিনি বিশেষ কোনো উদ্দেশ্য করেন, বা বিভিন্ন স্কুল কলেজে যেভাবে সাজানো হয়েছে প্রশাসন নানাভাবে তার বিশেষ উদ্দেশ্য করেন, বা কোনো কারোর যদি বিশেষ উদ্দেশ্য থাকে, তাহলে সংকট হবে। তা নির্মোহভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, কে কোনটা দেখবে না, এইরকম একটা জায়গায় একটা ভূমিকা আসা কিন্তু খুব জরুরি। আরেকটা কাজ এই সময় আছে, সেটা কেন সরকার বা নির্বাচন কমিশন এখনও উদ্যোগ নিচ্ছে না আমি জানি না। আপনি তো রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে বা স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে নিয়ে সমাজকেও তো একসাথে করতে হবে। সমাজকেও তো সেইখানে, যেটা এইবার ধরেন একটা বললো যে খালি কি যে নির্বাচন যিনি প্রার্থী তাকেও আপনার অঙ্গীকার করতে হবে, দলকে অঙ্গীকার করতে পারে। ভাই খালি অঙ্গীকারে লিখে আর 300 টাকার স্ট্যাম্প দিয়ে কি এটা হয় নাকি? আপনি এলাকায় যান, এলাকায় সবার মধ্যে যান এবং সমাজকে আনেন, সমাজকে সম্পৃক্ত করেন, তাকে অ্যাসিওর করেন যে তুমিও অন্যায় দেখলে বলতে পারবা, এবং পুলিশ থেকে শুরু করে অন্যরাও যথাযথ ভূমিকা নেবে, দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবে না। এইরকম একটা জায়গা আনা কিন্তু খুব জরুরি, আর দেরি না করে। দেরি অনেক হয়ে গেছে, আপনি একটা পার্ট আজকে তো শেষ হলো, সুতরাং আর 1 সেকেন্ডও দেরি করা উচিত না। দ্রুততার সাথে এই মানে কেবল এই নিশ্চয়তা জনগণের উদ্দেশ্যে দেওয়া দরকার যে তুমি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবা। আর অবশ্যই আপনি যদি এখানে দেখা যায় যে এই আলোচনাটাও এসেছে যে আমাদের যে ইন্টেলিজেন্স আছে, অমুক আছে, তমুক আছে, তার যার যার দায়িত্ব
তারা যথাযথভাবে যদি পালন করে কিনা। তাহলে আমরা অনেক সংকট, সব পারবো আমি বলি না, কিন্তু অনেক সংকট দূর করতে পারবো এবং মানুষের মধ্যে ন্যূনতম আস্থাও ফিরিয়ে আনতে পারবো। জি, ডক্টর আনম এহসানুল হক মিলন, এই যে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির আসলে কতটা মাথা ব্যথার কারণ? এই মুহূর্তে বিদ্রোহী প্রার্থী যাদেরকে আমরা বলছি, আর কয়েকদিন অপেক্ষা করি, শেষ ইয়ে তারপরে পর্যন্ত, মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত একটা নেগোসিয়েশন, রিনেগোসিয়েশন, ওগুলি তো আমরা টাইম গ্যাপ দেইনি। এই গ্যাপটা আগে শেষ হোক, তারপরে দেখবেন এগুলি আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো বলছিলেন এবারে নির্বাচন কমিশনের আর ওই গানম্যানের বিষয়, গানম্যান নিয়ে একটা সুন্দর কথা আমাদের প্রায়ত সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন। একদিন আমাকে ডেকে বললেন, তোমার সাথে গানম্যান আছে কি জন্য জানো? আমি বললাম না, তো জানি না। তো তোমাকে কিভাবে মারা হলো এইটা পরে ব্যাখ্যা করবে, আমি দেখেছি এইভাবে এসে এইভাবে গুলি করে এইভাবে আপনাকে, ওই জন্য গানম্যান সাক্ষ্য দিবে সে। সাক্ষ্য দিবে। তো ওনার কথা বললাম যে গানম্যান রাখা হবে সেই কারণে, কিন্তু মূলত এই গভর্নমেন্টকে সিরিয়াস হতে হবে। দেখুন উনি আমার পথে যায় ঢাকা চিরাং রোডে, বাস স্ট্যান্ডগুলো হাইওয়ের উপরে বাস মাঝখানে দাঁড় করিয়ে থাকে, দেখার কোনো লোক নাই। একটা সিসি ক্যামেরা রাখলেই থানায় বসেই এগুলিকে নিয়ন্ত্রণ করা যায়। এই ধরনের গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম যে আমরা একটা এলাকাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ আনবো, তাদের ডিবি, এসবি, ইন্টেলিজেন্স কীভাবে কাজ করবে, এগুলি তাদের কিন্তু মোটেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা আমাদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর নির্বাচন কমিশন সম্বন্ধে যেটা বললেন, প্রথমে খারাপটা বলি, সেটা হচ্ছে এত বেশি কাগজপত্র, মনে হচ্ছে ব্রিটিশ আমলের আগেও আমরা চলে গিয়েছি। মানে এত কিছুর প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। আবার অপরদিকে দেখলাম আমরা তো নির্বাচন করছি, 96 করেছি, 2001 করেছি, 2008 করেছি। এই নির্বাচনে আমরা দেখেছি এবারের যে টিম, জেলা প্রশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, দে আর ভেরি অ্যালার্ট এবং তাদের টিমগুলো খুব ভালোভাবেই কাজ করেছে। আমরা জমা দেওয়ার পরপরই তারা এগুলি পরীক্ষা নিরীক্ষা তারা করেছে। এবং আমি দেখেছি যাদের বাদ পড়েছে, আমি তো সামনাসামনি ছিলাম, ডেকে ক্যান্ডিডেটকে বুঝিয়ে বলেছে যে আপনি এই হলফনামায় স্বাক্ষর করেননি। আমি কিন্তু পারতাম আপনাকে এখানে স্বাক্ষর না, বাট ইট ইজ নট লিগাল। জমা দেওয়ার পরে আমি তো বলতে পারি না আপনি ভুল করেছেন, এখানে স্বাক্ষর করে দিয়ে যান। খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আপনি নির্বাচন কমিশনে গেলেই এটা হয়ে যাবে। এই ধরনের মাইনর মিস্টেকস অনেকে করেছে, আমার এলাকাও করেছে এবং তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এইটা যদি সংযোজন তিনি করতেন তাহলে তো টাইম বার্ডের পরে উনি এটা করতে পারেন না, সেই জন্য উনি বলেছে আপনার নির্বাচন কমিশন চলে যায়। আসলে আমরা যে ক্যান্ডিডেট রয়েছি তারা অনেকে এই ব্যাপারে অ্যালার্ট ছিলাম না যে আমাদেরকে এই বিষয়ে একটু বিশেষভাবে আমাদের তদারকি করা উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, এই যে বলা হচ্ছে যে আমাদের ডিসি, এসপি, ইউনো, ওসি ট্রান্সফার, এই ব্যাপারে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলবো, এবার কিন্তু কোনো ইন্টারফিয়ারেন্স তারা নেয়নি, কারোর সাথে কোনো আলোচনা করেনি, লটারি করে তারা। কিন্তু এনসিপি কিন্তু বলছে এরই মাঝে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। আর ভাই, দেশে রয়েছে তো বিএনপি। এই গত 17 বছরে কারা এখানে ছিল, কোনো প্রমোশন পোস্টিং পায়নি? এখন আপনি একবারে কি সব বের করে দেবেন? একটা দেশে তো আওয়ামী লীগের বিএনপি ছাড়া কেই বা ছিল? জামাত তো আমাদের সাথে ছিল। এখন আমি যদি বলি যে আমি আমার এলাকায় যে উপকার করেছি, উপকারভোগী ভাবতাম যে এরা আমার দলের, আমার অনুসারী, আমি তখন দেখি আমি যেগুলি উপকার করেছিলাম সব শিবিরের, জামাতের রোকন হয়ে গিয়েছে। মনে করেন আমি ইউপি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি হিসেবে চাকরি দিয়েছি, আমার এক নেতার ছোট ভাই চাকরি দিলাম, এখন দেশের জামাতের রোকন। আমি দেখছি উল্টোটা। আমি একদিন দেখছি যে মিছিল আসতেছে সকালবেলা 9টার সময়। কি, আরে 9টার সময় মিছিল আসে কীভাবে? আমার ছেলেরা কি 9টা মিছিল করে? আরে সব তো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামাতের ক্যান্ডিডেট মিছিল করছে। আমি কি, আল্লাহ, এগুলি তো সব আমার ছিল, এরা কবে গেল? প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, আমি তো কাজ করেছি, আমি তো জানি, আমি তো মানে পার্সন টু পার্সন চিনি, যাদেরকে আমি কোচে প্রিন্সিপালের প্রমোশন দিয়েছি, প্রফেসর দিয়েছি, চাকরি দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। আমার তো মনে ছিল সারা কোচো আমার, কিন্তু এখন তো দেখছি যে না। আপনি আমি মনে করেন আমার অপরের ডিম তা দিয়েছেন এরকম মনে হচ্ছে। তাই তো, কাকের ভাষা কুকিলের ডিম। যেমনি ভাবে এই যে দেখলাম আপনি নাই, আবার চলে আসলেন, ঘরের ছেলে ঘরে এসে ঐক্য করলেন, এটাকে আমি ভাবতে পারি? বলুন, দেখেন আপনি আউট টু কামিং, আপনি আউট টু কামিং
হয়ে গেলেন, এটা আমি ভাবতেও পারি না যে এইভাবে আবার তারা চলে যাবে। নাইস অপারেশন। যখন ওই 1979-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাতকে রাজনীতির রেজিস্ট্রেশন দিয়ে জামাতকে ইনক্লুড করলো, দেখেন কত সুদূর প্রসারী চিন্তা তার ভাবনা ছিল। আবার যখন 2013 পয়লা আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো, জামাত তখন চারিদিকে চলে গেল, ওই যে ঢাকের বাসায় কোকিলের ডিম, দেখলেন তো কিভাবে আবার চলে আসলো, এসে আবার সকলেই একত্রিত হয়ে গেল। মানে হোয়াট এ নাইস পলিসি। এই ধরনের পলিটিক্স বাংলাদেশে আর কোনো দেশে কখন হয়েছে কি না এটা আমার জানা ছিল না। এবং গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম শিবির কিভাবে বেরিয়ে আসলো। তো ঠিক তেমনিভাবে আমার কোচারদেও, যাদেরকে আমি এতদিন প্যাট্রোনাইজ করেছি এবং আমার বলে আমি তাদেরকে সবসময় ধারণা করেছি। ছায়া দিয়ে রেখেছি, এখন দেখছি যে নো, অ্যাবসলিউটলি রং। তাহলে আপনি কি করে বলতেছেন যে জামাত বিএনপি সব জায়গা দখল করেছে? আমি দেখছি উল্টোটা। আমি একদম লিস্ট দিয়ে বলতে পারবো, প্রাইমারি স্কুল শিক্ষক বলেন, হাই স্কুলের শিক্ষক বলেন, যাদেরকে আমি প্যাট্রোনাইজ করেছি আমার মনে করে, তারা তো দেখছি এখন রকম। যে আমি যখন 96 ইলেকশন করি 2 জন রকম ছিল, এখন ওদের 42 জন হয়ে গেছে, কিছুদিন আগে ছিল 30 জনের মতো। এই যে দিন দিন বেড়ে যাচ্ছে, হাউ ইটস পসিবল? কে প্যাট্রোনাইজ করলো? আমরাই তো করেছি। বিএনপি তো ক্ষমতা ছিল, জামাত তো কখনো ক্ষমতা ছিল না। তাহলে আপনি উল্টো ভাবে দেখছেন কেন? জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনি কিভাবে দেখেন এই যে প্রশাসন আসলে কোন দিকে ঝুঁকে আছে? ডক্টর আলম না, এটা একটা জাহেদ একটু কথা বলেছেন, আমাদের দেশের প্রবণতাই হচ্ছে এরকম যে আমরা এটা সবসময় বলতাম যে ক্ষমতায় কারা আসছেন, এদিকে যদি এসপি সাহেব, ইউনূস সাহেব, ডিসি সাহেবরা তাকিয়ে থাকেন, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচন প্রাণবন্ত হবে না। দেখেন, বাংলাদেশের কিছু বাস্তবতা আমরা অনেক সময় আলোচনার জন্য আমরা অস্বীকার করি, যেটা কিছুটা ইঙ্গিত দিয়েছেন মিলন ভাই। সেটা হলো আমাদের দেশে ধরেন এই যে সচিবালয়ে এবং পুলিশে আমরা কি দেখেছি? পুলিশে আমরা দেখেছি যে একটা সময়ে বিএনপি এবং জামাতপন্থী লোকদেরকে সবাইকেই সাইড করে দেওয়া হয়েছে, কারো চাকরি খেয়ে দেওয়া হয়েছে, কারো প্রমোশন দেওয়া হয় নাই। ইভেন মানে আপনার জামাতপন্থী, বিএনপি পন্থী যার নামই পাওয়া গেছে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদেরকে পর্যন্ত আপনার করে দেওয়া হয়েছে। এখন যখন অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পর আমরা কি দেখলাম? একটা গ্রুপ পালিয়ে গেছে, একটা গ্রুপ চাকরিতে জয়েন করে নাই, অনেকগুলো পোস্ট খালি, এসপির খালি, ডিসির খালি, সচিবের খালি, নানা রকম খালি হয়েছে। এখন আমরা দেখলাম প্রায় 1300 থেকে 1400 লোক অ্যাপ্লাই করেছে যারা নানাভাবে বঞ্চিত হয়েছে। এখন যারা বঞ্চিত হয়েছে এটার উপর আবার সরকার তদন্ত করে কারা রিয়েল বঞ্চিত হয়েছে, এরকম 700-800 লোককে তারা আবার চাকরিতে ফিরিয়ে এনেছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছে। তো এই লোকগুলো তো বিএনপি জামাতের লোকই, তাই না? এখন আপনি যদি এক দৃষ্টিতে দেখেন যে বঞ্চিত লোকদেরকে তাদের তাদের সঠিক জায়গায় পুনঃস্থাপন করেছে, এটা এক রকমের বয়ান, ঠিক আছে, মানে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? বা ন্যারেটিভস। আবার আপনি যদি বলেন যে বিএনপি জামাতের লোকদের হাতেই এখন ক্ষমতা, এটাও এক ধরনের ন্যারেটিভস। তো এইটা হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা আমাদেরকে এমন একটা জটিলতার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে যে আমরা শেখ হাসিনার, ওই যে আমাদের দেশে একটা কথা বলতো, একটা লোক নাকি খারাপ লোক ছিল, সে বলছে মরার পরে আমার লাশটা ওই যে রাস্তার মাথায় ঝুলে রেখো। কেন? বলছে দুর্গন্ধ যাতে, তাও যাতে মানুষ আমাকে দ্বারা ডিস্টার্বড হয় আর কি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে গিয়েছে যে দেখেন, শেখ হাসিনা যাওয়ার পরে আমরা প্রথমে যারা বঞ্চিত ছিল তাদেরকে পুনঃস্থাপিত করেছি। পুনঃস্থাপিত করার পরে এতদিন কিন্তু বিএনপি জামাতের মধ্যে কোনো বিরোধ ছিল না। এখন আপনি সচিবালয়কে আমি প্রায় দেখি, বিএনপি লোকেরা বলে যে ওই দেখো এখানে 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 সব জামাত বসে আসছে, জামাতের লোকেরা বলে যে এখানে এখানে সব বিএনপি বসে আসছে। মানে এখন আর একে অপরের দিকে, এতদিন একসাথে তারা বঞ্চিত হয়েছে, এখন পুনঃস্থাপিত হওয়ার পর তারা একে অপরের দিকে আঙুল তুলছে। কথা হচ্ছে আমাদের সামগ্রিক ব্যর্থতা হচ্ছে এই রাষ্ট্রের, যে আমরা ডিসি পোস্টিং দেয় দলীয়ভাবে, আমরা এসপি পোস্টিং দেয় দলীয়ভাবে, এবং আপনি কেউ আমরা ধোয়া তুলসী পাতা না। আপনি দেখবেন বিএনপির লোকদের এরকম বক্তব্য পাবেন, তারা বলছে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা উঠতে বসতে হবে। ঠিক জামাতের লোকদেরও কারো কারো কথা আমরা তো পেয়েছি মিডিয়াতে। সুতরাং আপনি আমার বসতে যাওয়াটা অনেকে মনে করেন আমারটা অধিকার, আর উনারটা বসাইতে যাওয়াটা হচ্ছে ওনার মানে ক্ষমতা দেখানো। তো এই জায়গাটা আমাদের জায়গায় ক্ষতিকর। যেমন মিলন ভাই দেখেন এখনই আক্ষেপ করা শুরু করলেন যে আমি কাদেরকে বসাইলাম তারা এখন সব জামাত হয়ে গেল। তা উনি আসলে চেয়েছিলেন তারা যদি বিএনপি হয়ে যেত খুব ভালো হতো, কিন্তু এখন যেহেতু হয় নাই উনি খুব আফসোস করছেন যে আমি কাকে কার দিবে তা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের রাজনীতির এই জায়গাটা, এইটা থেকে আমরা, এই জন্য আমরা বলেছিলাম এটা নতুন
মানে রাজনৈতিক বন্দোবস্ত দরকার। দেখেন মিলন ভাই একটা করে উল্লেখ করেছেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না কেন? আমরা কিন্তু আমি জানি হয়তো এই প্রশ্নটা আপনি তুলবেন, আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা বিএনপি এবং জামাতের এই পুরানো রাজনৈতিক ধাঁচে যাব না। না যাওয়ার জন্য কিন্তু আমরা গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট করে ওখানে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, যারা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললাম, আমাদের বন্ধুরা সবাই কিন্তু আস্তে আস্তে কেউ আমাদের ডাকে সাড়া দিল না। আমরা মাত্র 3টা দল এসে দাঁড়াতে পারলাম। 3টা দল দাঁড়ানোর মধ্যেও পরে আমরা দেখলাম 2টা বড় ঘটনা ঘটলো। একটা হচ্ছে ওসমান হাদির হত্যার ঘটনা ঘটলো, আর একটা হচ্ছে আমাদের প্রার্থীদেরকে, যেমন আমাদের ব্যারিস্টার ফুয়াদকে আপনি দেখেছেন যে বরিশালে তার উপরে বিএনপি লোকেরা এক ধরনের প্রেশার সৃষ্টি করেছে, আঘাত করার চেষ্টা করেছে, তাকে মারার চেষ্টা করেছে। ভাই আমরা নতুন রাজনৈতিক দল, আমাদের তো সাপোর্ট নাই। কি পরিমাণ বুলিংয়ের শিকার, আমাদেরকে বলে যে ভোট নাই, বাতিল হয়ে যাবে, তারপর বলে যে আপনার জামানতের টাকা ফেরত পাবে না, এরা কারা। তাহলে আপনি যদি নতুন রাজনীতিকে শেল্টারও না দেন, আবার যখন আমরা এখন বিএনপি বা জামাতের দিকে যেতে যাবো, বলো যে এই তো আবার যাচ্ছে। আজকে আমরা মাঝখানে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেও আমরা সাপোর্ট পাই নাই, না সাপোর্ট পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। কারণ আপনার কথা যদি একটু বিএনপির পক্ষে যায়, তখনই জামাত আপনাকে বুলিং করবে। আবার আপনার কোনো একটা কথা যদি কোনো না কোনো কারণে জামাতের পক্ষে যায়, তখন আপনি বুলিংয়ের শিকার হবেন। এই যে ডাক্তার জাহেদরা জামাতের যখন দুর্দিন ছিল জামাতের পক্ষে কথা বলেছেন, ঠিক আছে, তখন নানা ধরনের বুলিংয়ের শিকার হয়েছেন। আবার কোনো কথা যখন জামাতের বিপক্ষে গিয়েছে, জামাতের বুলিংয়ের শিকার হয়েছেন। আমরা এই রাজনীতিটার মাঝখান থেকে দাঁড়িয়ে চেয়েছিলাম মধ্যখানে থাকতে, কিন্তু কেউই সেই জায়গাটায় আমরা এসে দাঁড়াতে পারিনি, আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। ফলে কি হচ্ছে, আমরা ওই পুরনো রাজনীতির আবর্তের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমরা হাল ছেড়ে দিলে হবে না। আমি যেই আশাটা, তারপরে এত নিরাশার মধ্যেও আশার কথাটা বলতে চাই, ছোট করে এই যে কথাগুলো জারি রাখতে হবে, দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আজকে পারে নাই কালকে চেষ্টা করতে হবে, কালকে পারে নাই পরশু দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এটা ছাড়া এই প্রশাসনে একে অপর আঙ্গুল তোলার দিন কখনো যাবে না, এবং এটা আমাদের এই বেদনায় বয়ে যেতে হবে আমাদের। জি ডাক্তার জাহিদুর রহমান, ছোট করে যে আমাদের সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জুলাই আগস্টের পূরণ হলো না কেন? মানে সবাই নতুন বন্দোবস্ত আশা করেছেন, সেটাও ঠিক না। আমরা পুরনো বন্দোবস্ত বলে পুরনো বন্দোবস্তকে যেভাবে ক্রিটিক করি, এটাও বাড়াবাড়ি। নতুন বন্দোবস্ত হলে ভালো, কিন্তু নতুন বন্দোবস্ত জুলাইয়ের পরে, ইনফ্যাক্ট 36 জুলাই শেষ হলো, এর পরপরই আমরা এবারই নির্বাচনের আগে এই 1.5 বছরের মধ্যে হয়ে যাবে, এগুলো এভাবে কাজ করে না। আমি কখনোই এটা আরো সময় লাগবে, এটা আমি কখনোই বিশ্বাস করি নাই। আমি এই আলাপ দীর্ঘদিন থেকে করেছি, এবং অনেক বেশি প্রত্যাশা করাটা বরং ক্ষতি করেছে শেষ পর্যন্ত। প্রত্যাশা তো একটু ইমব্যালেন্স প্রত্যাশা ছিল। যেমন ধরুন, আমাদের একটা নতুন বন্দোবস্ত যেতে হবে। ইনফ্যাক্ট লক্ষ্য নিয়ে ডিবেট নেই মঞ্জু ভাইয়ের সাথে আমার, কিন্তু পথটা কি এবং সেটার জার্নিটা কত লম্বা হবে সেটা নিয়ে ডিবেট আছে। এই যে আজকে যারা গেলেন, আমরা এনসিপিকে প্রশ্নটা সিরিয়াসলি করি, কারণ এই আলাপটা উনি তুলেছেন। আমরা কি বলেছি এনসিপিকে নতুন রাজনীতি করতে হবে? আমরা বলিনি তো, এনসিপি বলেছে। এনসিপি শেখ হাসিনার পতনের ক্ষেত্রে তাদের নেতৃবৃন্দের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তার পতন হয়েছে। আমি তো দীর্ঘদিন এই মাঠে অন্তত অবজার্ভ করেছি, আমার নিজের জায়গা থেকে অ্যাক্টিভিজম করার চেষ্টা করেছি, এবং মঞ্জু ভাই যেভাবে বললেন, আমি একসময় রাজনৈতিক কর্মীও ছিল, সেখানেও থেকে দেখার চেষ্টা করেছি। মানুষ আসলে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, শেখ হাসিনাকে ফেলে দিতে হবে, এটাই কমন ছিল সবার জন্য, এক একজনের সাথে, এবং কিছু নতুন চিন্তা, নতুন বন্দোবস্ত খারাপ হতো না। এবং আমি আজকে যদি বলি, জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টগুলো যদি আপনি সরিয়েও রাখেন, ধরলাম ওগুলো হবে না, গণভোটে ওগুলো গেলও না, স্টিল যতটুকু অ্যাগ্রি করেছি, ইটস হিউজ। বাংলাদেশে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ হয়েছে, সচিবালয় সহ সবকিছু, যেটা 99 মাজদার হোসেন মামলার রায়ের পর এই একর এসে হলো। বিরাট ব্যাপার। আর্টিকেল 70 আমরা মোটা দাগে অনেক কিছুই একমত হয়েছি, সেটা সেভাবে থাকতে পারে। নির্বাচন কমিশন পুরোপুরি, বিএনপি অন্য কমিশনগুলো এগ্রি করে না, নির্বাচন কমিশন পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ভাবে সরকারের বাইরে থেকে, সরকারের ইনফ্লুয়েন্স ছাড়া তৈরি করার ক্ষেত্রে হয়েছে। এরকম আমি যদি দেখাই, এগুলো হলো কনস্টিটিউশনাল, এর বাইরে আরো বেশ অনেক জায়গায় ঐক্যমত্য হয়েছে। এটাকেও আমরা যদি নিয়ে এগিয়ে যেতে পারি, দ্যাটস ভেরি গুড। একটু বলে শেষ করি, একটা বন্দোবস্ত মানে পুরানো যে জায়গায় যাওয়া যাবে না, সেটা হচ্ছে নির্বাচন ম্যানিপুলেট করে জেতার চেষ্টা করা যাবে না। এই একটা জিনিস যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, আমাদের অনেক ক্ষেত্রে আমরা ধাপে উন্নতি করবোই, আমরা নতুন বন্দোবস্তের দিকে যাব। একটি বিষয়ে 4 জনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। ভেনিজুয়েলায় যা হলো, যুক্তরাষ্ট্র যা দেখালো, জি
নতুন কিছু না, আমরা একটু একটু এই প্রসঙ্গে আসি। মানে আমি খুবই অবাক হচ্ছি, ভেনেজুয়েলা যেটা হয়েছে এটা আমাদের দেশের মানুষজনের প্রতিক্রিয়া খুব অবাকভাবে নিয়েছেন যে এটা কি করলো। এই আমাদের দেশের মানুষরাই, আমি নিজে এটার ভুক্তভোগী বলে জানি। আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার আগ্রাসন লিখতাম এবং কলাম লিখেছি অনেকগুলো, একটা গুরুত্বপূর্ণ পত্রিকায়। প্রচুর গালিগালাজ খেয়েছি। মানে একটা দেশ আর একটা সভরেন কান্ট্রিকে ইনভেড করছে এবং তার 20% অফ এরিয়া অ্যানেক্স করে নিয়েছে, সে তার কনস্টিটিউশনে ঢুকিয়ে ফেলেছে। আমরা মানে খুব তাড়াতাড়ি বলার সুযোগ নাই এখানে, আসলে খুব অল্প করেই যদি বলি, সেটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নানান সমালোচনার পরও একটা বেসিক কতগুলো নর্মস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কিন্তু এই ভূমি দখল প্রচুর হচ্ছিল। চেকোস্লোভাকিয়ার একটা অংশ হিটলার দখল করেছেন, মেনে নিয়েছেন, তারপর তিনি পোল্যান্ডে গেলেন, ইত্যাদি ইত্যাদি। এরপর ল্যান্ড গ্র্যাবিং, আপনি যুদ্ধ করেছেন কিন্তু আপনি একটা দেশের পার্ট অ্যানেক্স করে নিচ্ছেন, শক্তিশালী দেশ হলেও এই কাজগুলো, এই প্রবণতাগুলো ছিল না। এটা রাশিয়া করলো, তারপর এখন আমেরিকা যে কাজটা করলো একই ধরনের ব্যাপার। কোনো রকমভাবে এটা কোনো রুল বা কোনো ল দিয়ে আপনি এটাকে ডিফেন্ড করতে পারেন না। অনেকগুলো ইন্টারন্যাশনাল ল তিনি ভেঙেছেন। তার মানেটা কি দাঁড়ালো? আমাদের যে এক ধরনের সেটেলমেন্ট, বন্দোবস্ত শব্দটা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে এক ধরনের বন্দোবস্ত ছিল, ওটা কিন্তু ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার প্রবণতা বা ভেঙে যাওয়াটা ইজ এ ডিজাস্টার, বিশেষ করে আমাদের মতো একটা দেশের জন্য যে এই অঞ্চলের একটা বৃহৎ শক্তির কাছে আছে এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আছে। খেয়াল করুন, ট্রাম্পে কাজ করেছে, পুতিন করেছে, এখানে মোদি আছে। আমাদের সতর্ক হওয়া খুব জরুরি। জি, রুবিন হোসেন প্রিন্স, এই যে ভেনেজুয়েলায় যা যা হলো, আমাদের কতটা সতর্ক হওয়া দরকার? ভেনেজুয়েলার ঘটনা তো মানে কি বলবো, যে এই সময় আমেরিকান রাষ্ট্রের যে দস্যুতা, আপনি নিকট অতীতে নানা ধরনের দস্যুতা দেখা গেছে, যে এরকম দস্যুতা দেখা যায়নি, করেছে আরও আগে সে। এবং শুধু তাই না, আপনি করার পরের কতগুলো ঘটনা দেখেন, মানে এটা তো বর্ণনার অতীত। সুতরাং এটার তো বরঞ্চ ট্রাম্পকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থাটাই করা, বিশ্বে বিভিন্ন জায়গায় বিশ্বের দুনিয়ার দেশ ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা যদি না করতে পারে, এটা সারা বিশ্বের জন্য নতুন হুমকি হিসাবে কিন্তু সামনে আসবে। দেখেন, ছোট ছোট করে বেশি বেশি যাচ্ছি না, ইতিমধ্যে সে কলম্বিয়া, কিউবা, বলিভিয়াকে হুমকি দিয়েছে। তারপর এসেছে, সে বলেছে ওই দেশে সে পরিচালনা করবে, তার তেল কোম্পানির লোকজনকে পাঠাচ্ছে তাদেরকে নাকি আয় বাড়ানো এবং সভ্য করার জন্য। পরিস্থিতি তো এইটাই। তার আগে নোবেল বিজয়ী তাকে যে চেষ্টা করেছে, আমি একটু আগে দেখলাম যে অনলাইনে এই ভদ্র মহিলা আবার আকাঙ্ক্ষা যখন করছে যে না, উনি ভালো মানুষ হইতে পারে কিন্তু উনি দেশ চালানোর জন্য উপযুক্ত না, আমি দেশ চালাবো। তাহলে কত বড় ঔদ্ধত্যপূর্ণ পরিবেশটা এটা করেছে। এইটা করার মধ্য দিয়ে আপনি এই অন্য জায়গার দুনিয়াতে তো আছেই, আফ্রিকা এটা কিন্তু অনেক আগেই তার বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, তার আধিপত্য বিস্তারের জন্য তেল ক্ষেত্রে অন্যান্য বিষয় আছে, সেটা আমরা কম বেশি জানি, ওইটা করছে। দক্ষিণ এশিয়াতে একটু খেয়াল করেন, আমেরিকা কিন্তু তার কৌশলপত্রের কথা পরিষ্কার করে বলেছে কিছুদিন আগেই মাত্র, এবং সে একটা দেশ শুধু সরাসরি না, আশপাশের অনেকগুলো আধিপত্যবাদী দেশকেও লেলিয়ে দিয়ে এই কাজটা করতে পারে। এবং বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে আমরা যেখানে আছি, আমাদেরকেও সতর্ক জরুরি হওয়া দরকার। এবং বিশেষ করে একটা সার্বভৌমত্ব দেশের উপরে যে কোন ধরনের হুমকি হতে পারে মানুষ হয়তো কল্পনাও করে নাই, সেই রকম একটা জায়গায় আসছে। সুতরাং আমার মনে হয় এই কারণে আমাদেরকেও সতর্ক হওয়া দরকার, আঞ্চলিক উপ আঞ্চলিক জোটগতভাবে আমাদের সতর্ক হওয়া দরকার, এবং সারা বিশ্বেই মুক্তিকামী মানুষকেও এর বিরুদ্ধে একটা সোচ্চার হওয়া জরুরি কর্তব্য বলেই আমাদের মনে হয়। জি, ডক্টর আনু মেহসলক মিলন, এই যে ভেনেজুয়েলায় যে আগ্রাসন এবং আমাদের ভূ রাজনৈতিক কারণেই কতটা সতর্কতা জরুরি? Yes, it's very important. 1989-এ নোরিয়াগা পানামা থেকে তাকে ধরে নিয়ে আসছিল এবং ইস্যু ছিল যে ড্রাগ লট, বা কলম্বিয়া মোটামুটি আমেরিকান কলোনি বলা চলে। তাদের এখানে যখন ড্রাগ প্রচুর প্রোডাকশনে যায়, তখন তো দেখিনি যে কলম্বিয়ার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে, তা করেনি। এখন ইয়েস, সেখান থেকে ধরে নিয়ে আসছে তারা, যে ইস্যুটা দেখেছে, রিজন দেখাচ্ছে, ইটস নট এ ওয়ার্ড যে এক্সিকিউটিভ পাওয়ার অ্যাক্সেস করবে মিস্টার প্রেসিডেন্ট, সেটাও না। তাহলে কোন ক্যাপাসিটিতে উনি করলেন, এটা কিন্তু এখনও সঠিকভাবে এক্সপ্লেন করে নাই। তাদের জুরিডিকশন অন্য একটা স্টেটে, অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি থেকে ধরে নিয়ে আসবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়নি। ডক্টর জাহিদ সাহেব যেটা বললেন, সেটা স্যার ইউক্রেনকে রাশিয়া করলো, মানে দেয়ার বিগ পাওয়ার, ভিটো পাওয়ার, তারা যা করবে তাই হালাল। তাহলে ইউনাইটেড নেশনসের চার্টার্ড কান্ট্রিগুলোতে ভিটো পাওয়ারটা উঠিয়ে দেওয়া উচিত, এভরিবডি শুড বি ইকুয়াল।
চীন যদি আমরা তাইওয়ানে করতে পারে এখনই। আমরা সফরেন স্টেট হিসেবে এভরিবডি শুড হ্যাভ দ্য ইকুয়াল অথরিটি অপরচুনিটি। সেই জায়গায় একটু পাওয়ার থাকবে, তারা যাচ্ছে তাই করবে। মানে আফটার কত 37 ইয়ার্স আবার এই একই ইনসিডেন্ট ঘটলো, এটা কি অন্যভাবে করা যেত না? মানে হোয়াট মেসেজ দে আর ডেলিভারিং টু দ্য নেশনস। আর আমরা যে ইসরায়েল যে জেনোসাইড করলো সেই সময় তো দেখি নেই, সবাই তো মুখে জিপার দিয়ে বসেছিল। তাহলে মানে ড্রাগ জেনোসাইড না হোয়াট, ইটস এ বিগ কোশ্চেন। তা আমার আসার জায়গাটি হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে জনগণ তারা চিন্তা ভাবনা সবসময় সুন্দর পরিচ্ছন্ন থাকে এবং এর উত্তর জনগণ দিবে। জনগণ কিন্তু বায়াস না আমেরিকার, যদিও হোয়াইট সুপ্রিমেসি বা মাইনরিটি মেজরিটি যেটা জাহিদ সাহেব বললেন, আমাদের দেশেও তো হিন্দুইজমকে প্রমোট করার জন্য এই যে মাইনর ঘটনাগুলোকে পার্শ্ববর্তী দেশ খুব হিউজ বড় করে দিন দিন তিলকে তাল করছে। তো এই জায়গাও তো একটা প্রোটেকশনিজমের প্রয়োজন রয়েছে। ইউ নেভার নো বড় বড় দেশগুলো তার পার্শ্ববর্তী ছোট দেশের উপরে কী ধরনের অস্তিত্ববিহীন করতে পারে, সেটা আমাদের এখন ভাববার সময় রয়েছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনার শুনে শেষ করবে এই যে নিকোলা মাদুরোর সাথে যা হলো এবং ভূ রাজনৈতিক জটিল সমীকরণে আমাদের সতর্কতা। হ্যাঁ, এটা তো জোরজার মুল্লুক তারের যে আগের একটা সময় ছিল সেদিকে আমরা ফিরে যাওয়ার ইঙ্গিত। এখন ধরেন আমেরিকা সবসময় আমাদের উপর ছড়ি ঘুরায়, বা ধরেন চায়না তাইওয়ান বিরোধে আমেরিকা মনে করে যে তাইওয়ানের উপরে চাইনিজদের চলবে না, বা রাশিয়া ইউক্রেনের উপরে চলবে না, যেটা আমরা সবসময় মনে করি যে জাতিসংঘ বা আমেরিকাকে মনে করা হয় যে বিশ্বের মানবাধিকারের বিষয়ে তারা তাদের বক্তব্য দেয়। তো এখন তো ভেরি ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে যে আমেরিকান মানবাধিকার কর্মীরা কি বলবে এখানে, মানবাধিকার সংস্থাগুলো বা জাতিসংঘ এখানে কি বলবে। আপনি একটা রাষ্ট্র, আর মানে আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি কোনো একটা গেম কিনা, মানে একটা খেলার ছলে একটা ব্যাপার কিনা, মানে অদ্ভুত কাণ্ড। মানে আপনি একটা রাষ্ট্রে ঢুকে আরেকটা রাষ্ট্রের সে তার তাকে ধরে তুলে নিয়ে আসবেন। তো এটা আমি মনে করি মানে আমরা আবার কলোনিয়াল যুগে ফিরে যাওয়ার একটা ইঙ্গিত। এটা ধরেন আজকে এটাতে উৎসাহিত হয়ে অন্যরা যদি করা শুরু করে তাহলে তাদেরকে রোধ করবে কে? ঠিক আছে, এটা শুধু আপনি আমাদের জন্য সতর্কতার বিষয় না, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের এটা কথা বলা উচিত। স্পেশালি আমাদের মতো রাষ্ট্র যারা আছি, যারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের আমাদের একটা সম্মুখ সম্ভাবনার মধ্যে আমরা থাকি, বা অতীতেও আমরা সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয়েছিলাম, যারা আমরা কলোনি ছিলাম, কলোনি থেকে দীর্ঘ সংগ্রাম করে আমরা মুক্তি পেয়েছি, তাদের সবার সিরিয়াস লেভেলের সচেতনতা দরকার, সিরিয়াস লেভেলের ঐক্যমত দরকার, এবং সারা পৃথিবীতে এটার প্রতিবাদ হওয়া উচিত। আমি একটা জাহিদের সাথে একমত। ইউক্রেন ইস্যুতে যখন আমরা কথা বলেছিলাম তখন আমরা অবাক হয়েছি যে বহু বিবেকবান লোক যাদেরকে মনে করি তারা আমাদেরকে বলছে যে এই সমস্ত ঠিকই আছে, মানে এই ধরনের একটা ধারণা। আশ্চর্য ব্যাপার, মানে আমার শত্রু বিপদে পড়লে আমি খুশি, অন্যায়ভাবে শত্রু যদি হয় আমি তার পক্ষে দাঁড়াবো না, তার পক্ষে কথা বলবো না। সুতরাং আমি ভেনেজুয়েলার খুব বেশি জানি, মানে ওই মাদুরোর আমি খুব ফ্যান বা তার প্রতি আমি, কিন্তু তাই না, আমার কথা যে একদম খালি চোখে দেখা যাচ্ছে এটা একটা অন্যায়। সুতরাং এটার জন্য সবার কথা বলা উচিত, ঐক্যবদ্ধভাবে কথা বলা উচিত। বাংলাদেশের সংকট বলে শুধু না, এটা একটা বিশ্ব সংকট, এবং এটাতে আমাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।